ঋষিকেশের সঙ্গে ওর বাড়িতে আস্তানা গেড়েছি, তাও নয় নয় করে 12 বছর হয়ে গেল। সাহিত্যের বিখ্যাত সব গোয়েন্দাদের, বিখ্যাত সব সহকারীদের মতো আমিও যে একদিন সত্যিকারের কোনো গোয়েন্দার এমন সুদীর্ঘ সান্নিধ্য পাব, তা কস্মিন কালেও ভাবিনি। সাংসারিক জীবনযাপনের ধরন ধারণ এবং পেশাগতভাবে বাংলা সাহিত্যের এক অনন্য গোয়েন্দা চরিত্র ব্যোমকেশ বক্সীর সহকারী অজিতের সঙ্গে আমার যথেষ্ট মিল থাকলেও আমার বন্ধুবরের সঙ্গে ব্যোমকেশের কোনো মিল নেই। বরং তার নারীবর্জিত জীবনকে বাংলা সাহিত্যের আর এক স্বনামধন্য গোয়েন্দা শ্রীমান প্রদোষচন্দ্র মিত্র ওরফে ফেলুদার সঙ্গে নির্দ্বিধায় তুলনা করা যায়। মোদ্দা কথা হলো এই যে আমরা দুজনেই চিরকুমার ব্রত পালনে দৃঢ় প্রতিজ্ঞ, এবং শিবরামের কথা ধার করে বলতেই হয়, এই অভাগা দেশে মহিলারা বড়ই কষ্টে আছেন। আমরা না হয় দুজনকে ইহ জন্মে খানিক শান্তি দিলাম তাদের বিয়ে না করে। আমি খবরের কাগজের পাতা উল্টাতে উল্টাতে এসব সাতপাঁচ ভাবছি, এমন সময় ঋষিকেশ ঘরে ঢুকলো হাতে 2 কাপ চা নিয়ে। রঘুদা দিন দুয়েকের জন্য ছুটি নিয়ে দেশের বাড়ি গেছে, তাই সকাল সকাল চায়ের দায়িত্বটা ঋষিকেশই নিয়েছে। চায়ের কাপ দুটো টেবিলে নামিয়ে রেখে আমার ঠিক মুখোমুখি বেতের মোড়ায় বসল ও। তারপর হাত বাড়িয়ে বলল, খেলার পাতাটা দেখি। আমি খেলার পাতাটা ওর হাতে ধরিয়ে দিয়ে চায়ের কাপটা তুলে নিলাম হাতে। লিকারের রংটা দেখে সন্দেহ হয়েছিল, তবুও বন্ধুর ওপর ভরসা রেখে বাবারে বাবা প্রথম চুমুকটা দিয়েই দিলাম। আর তা দিতেই বাপরে বাপ, রঘুদাকে যার পর নাই মিস করতে লাগলাম। হাতের কাপটা অতি সন্তর্পণে টেবিলে নামিয়ে রেখে বললাম, ভায়া, চায়ের যা হাল দেখছি তাতে জল খাবারের দায়িত্ব তোমার ওপর ছাড়া যাবে না। তার চেয়ে চলো জল খাবারটা বাইরেই সেরে আসি। ইতিমধ্যে ঋষিকেশও 1 চুমুক চা খেয়ে ফেলেছিল। যথারীতি তার স্বাদ কোড়কও সেই জিনিস তৎক্ষণাৎ রিজেক্ট করেছে। অতঃপর সে আর আপত্তিও করল না। ভাবনা মতো আমরা বাড়ি থেকে বেরিয়ে পাড়ার চায়ের দোকানের দিকে হাঁটতে লাগলাম। যদিও সেটা নামেই চায়ের দোকান, সকাল থেকে সেখানে লুচি, আলুর দম, ঘুগনি সহ ডিম টোস্ট, বাটার টোস্ট সব পাওয়া যায়। বাড়ি থেকে বেরিয়ে প্রায় মিনিট 10 হেঁটে আমরা উক্ত দোকানটার সামনে গিয়ে উপস্থিত হলাম। দোকানের সামনে তখন পাড়ার কয়েকজন প্রবীণ এবং প্রৌঢ় ভদ্রলোক দাঁড়িয়ে কথাবার্তা বলছেন। হাবভাব দেখে তাদের বেশ উত্তেজিত বলেই মনে হল। আমরা সেদিকে তেমন মনোযোগ না দিয়ে দোকানের সামনে পাতা বেঞ্চিতে বসলাম। ঋষিকেশ দোকানের ছোকরাটাকে 2 কাপ চা আর 2 প্লেট লুচি আলুর দম দিতে বলল। চা এসে গেল। এরপর চায়ের ভাঁড়ে প্রথম চুমুকটা দিতে না দিতেই দোকানের সামনে জড়ো হওয়া জটলা থেকে একটা বাঁকা মন্তব্য ভেসে এলো। পাড়ায় নাম করা গোয়েন্দা থাকতেও মন্দির থেকে মায়ের গায়ের গয়না কিভাবে চুরি যায় কে জানে। কথাটি বললেন পাড়ার ক্লাবের প্রেসিডেন্ট মনুবাবু। মনুবাবু রোগাসোগা চেহারার মানুষ, বয়স আন্দাজ 65-র ওপরই হবে। মাথার ফিনফিনের চুলগুলোর প্রায় সবকটাই পাকা, চোখে সরু ফ্রেমের চশমা, আর নাকের নিচে সরু গোঁফটা কেউ যেন সযত্নে পেতে দিয়েছে। মনুবাবুর মুখে মন্দিরের গয়না চুরির কথা শুনে ঋষিকেশ অবাক চোখে ওর দিকে তাকালো। বলেন কি, মন্দির থেকে ঠাকুরের গয়না চুরি? চোর ছেঁচড়গুলোর স্কিল কমেছে জানতাম, এখন তো দেখছি ভক্তি শ্রদ্ধাও সব যে মন থেকে উবে গেছে। ঋষিকেশের মুখে শীর্ষেন্দুর অদ্ভুতুরে সিরিজ মার্কা ডায়লগ শুনে রীতিমতো হেসে ফেললাম আমি। যদিও মনুবাবু ঋষিকেশের কথা শুনে আরো উত্তেজিত হয়ে উঠলেন। বললেন, তাহলে আর বলছি কি ভাই, শুধু কি গয়না, মায়ের শাড়িটা অবধি খুলে নিয়ে গেছে। এই কথাটা শুনে ঋষিকেশের কপালে ভ্রুকুটি খেলে গেল। সে এবার খানিক বিচলিত হয়ে বলল, কত টাকার গয়না চুরি গেছে জানেন? তাও নয় করে 4 থেকে 5 লাখ টাকার গয়না তো হবেই, সঙ্গে প্রণামীর বাক্সটাও গেছে। মনুবাবু বড় বড় চোখ করে বললেন। ঋষিকেশ আর মনুবাবুর কথোপকথন শুনে
অন্যরাও এগিয়ে এসে আলোচনায় যোগদান করলেন। পাড়ার আরেক মাতব্বর গোছের লোক হলেন জয় কর্মকার। রাজনৈতিক দলের নেতা মন্ত্রীদের সঙ্গে তার ওঠা বসা, তাই পাড়ার সকলেই তাকে সম্মান করে জয়দা বলে ডাকে। জয়দার দশাসই চেহারা, উচ্চতা মাঝারি এবং মাথার চুলগুলো ছোট ছোট করে ছাঁটা। চেহারায় বিশেষত্ব বলতে তেমন কিছু নেই, শুধু তার ভ্রু দুটো অস্বাভাবিক রকমের মোটা। তো এই জয়দা বললেন, ভাই ঋষিকেশ, তুমিও একটু নিজের মতো করে দেখো ব্যাপারটা, যদি কিছু হিললে করতে পারো। কথা বলতে বলতেই দোকানের ছোকরাটি লুচি আলুর দমের প্লেট হাতে ধরিয়ে দিল। ঋষিকেশ আধখানা লুচি দিয়ে একটা গোটা আলু মুখে পুড়ে চিবোতে লাগলো। চিবোতে চিবোতে কি যেন একটা ভাব ছিল সে। আমি কনুই দিয়ে হালকা ঠেলা মারতেই সম্বিত ফিরে এলো তার। সে এবার মনুবাবুর দিকে তাকিয়ে বলল, চুরিটা কবে হয়েছে? মনুবাবু বললেন, এই তো গতকাল রাতেই হয়েছে। সকালে পুলিশও এসেছিল। শুনলাম মন্দির থেকে খানিকটা দূরে একটা ঝোপের মধ্যে নাকি পরচুলা আর ওই মেয়েদের সালোয়ার কামিজ পাওয়া গেছে। পুলিশ বলছে চোর নাকি মেয়ে সেজে চুরি করতে এসেছিল। বোঝো কাণ্ড। মনুবাবুর কথা শুনে একটা জম্পেশ রহস্যের গন্ধ পেলাম আমি। বললাম, একবার থানায় গিয়ে কথা বলে আসলে হয় না? শুভদ্বীপের থেকে পুলিশের অনুমান সম্পর্কেও জানা যাবে। আমার কথা শুনে ঋষিকেশ আলতো ঘাড় নাড়ল, বলল, মন্দ বলিসনি কথাটা। চল একবার না হয় ঘুরেই আসি। পরিকল্পনা মাফিক আমরা চা জল খাবার খেয়ে রওনা দিলাম থানার দিকে। চায়ের দোকান থেকে বেরিয়ে অলিগলি দিয়ে লোকাল থানায় পৌঁছাতে সময় লাগলো প্রায় মিনিট 15 মতো। ঋষিকেশ আমার দিকে না তাকিয়েই বলেছিল, এখনই সেটা জানার উপায় নেই, আর একটু খোঁজ খবর না করলে কিছুই বলা যাবে না। কথা বলতে বলতে আমরা থানার সামনে পৌঁছে গেলাম। থানার গেটে যে কনস্টেবল পাহারায় থাকে সে আমাদের খুব ভালো করেই চেনে, তাই আমাদের দেখা মাত্রই মুচকি হেসে সেলাম ঠুকল। আমরাও পাল্টা হেসে গেট পেরিয়ে থানার ভেতরে প্রবেশ করলাম। শুভদ্বীপের কেবিনের দরজায় নক করতেই গুরু গম্ভীর স্বরে উত্তর এলো, কাম ইন। শুভদীপ ওর ডেস্কে বসে ল্যাপটপে কিছু একটা টাইপ করছিল। আমরা দরজা ঠেলে ভেতরে ঢুকতেই সে চোখ তুলে তাকালো। আরে গোয়েন্দা সাহেব যে, খবর কি? শুভদীপ একগাল হেসে জিজ্ঞেস করল। ঋষিকেশ চেয়ার টেনে বসতে বসতে বলল, একটা কেসের ব্যাপারে একটু কথা বলতে এলাম। কোনটা বলতো? আরে ওই যে মন্দির থেকে ঠাকুরের গয়না চুরির কেসটা। মন্দিরটা তো আমাদেরই পাড়াতে, তাই ভাবলাম একটু খোঁজ খবর করে দেখি। ও আই সি। তা এটা কি পাড়ার জন্য ফ্রি সার্ভিস নাকি কেউ নিযুক্ত করেছে তোকে? আপাতত সেলফ সার্ভিসই ধর, নিছক কৌতূহলবশতই খোঁজ নিচ্ছি। বুঝলাম। তবে আমার হাতে কিছু অন্য কাজ থাকায় এই কেসটার আমি হ্যান্ডেল করছি না, ওটা করছে সাব ইন্সপেক্টর ভক্ত। ও তোকে হেল্প করে দেবে। দাঁড়া আমি ডেকে দিই। বলেই শুভদীপ হাঁক পারল। এই ভক্ত, একটু ভেতরে এসো তো। শুভদীপের ডাক শুনে একজন বেশ কম বয়সী ইন্সপেক্টর কেবিনে এসে ঢুকল। বুঝলাম ইনি ইন্সপেক্টর ভক্ত। ভক্ত, প্লিজ মিট মিস্টার ঋষিকেশ চক্রবর্তী অ্যান্ড হিজ ফ্রেন্ড সঞ্জয় বোস। ঋষিকেশ একজন নাম করা প্রাইভেট ইনভেস্টিগেটর। মন্দির থেকে গয়না চুরির কেসটা নিয়ে ওর কিছু ইনফরমেশন লাগবে, তুমি ওকে একটু হেল্প করে দাও। শুভদীপ ইন্সপেক্টর ভক্তকে বলল। প্রত্যুত্তরে সে বলল, মোস্ট সার্টেনলি স্যার, আমি দেখে নিচ্ছি। বলেই সে তাকালো ঋষিকেশের দিকে, বলল, হ্যালো স্যার, আমি আপনার নাম অনেক শুনেছি। আপনাকে সাহায্য করার আপ্রাণ চেষ্টা আমি করব। অনেক ধন্যবাদ ইন্সপেক্টর ভক্ত। ঋষিকেশ বলল, প্লিজ স্যার, কল মি দীপাঞ্জন। ভালো লাগবে আসলে। আপনি আগেটা না করলেই হয়। দীপাঞ্জনের বয়স আন্দাজ 26 কি 27 হবে। লম্বা ছিপছিপে গরম, লম্বাটে মুখ, মাথায় ছোট ছোট করে কাটা চুল, আর নাকের নিচে বেশ পুরুষ্টু অথচ ওয়েল ট্রিমড একটা গোঁফ। আমরা দীপাঞ্জনের পিছু পিছু শুভদীপের কেবিন থেকে বেরিয়ে ওর ডেস্কে গিয়ে বসলাম। তা একটু চা খাবেন স্যার? দীপাঞ্জন জিজ্ঞেস করল। ঋষিকেশ কিছু বলার আগেই আমি বললাম, এক কাপ চা হলে কিন্তু মন্দ হয় না ভাই। দীপাঞ্জন হালকা হেসে হাঁক পারল। বাঁধনদা,
এখানে 3টে চা পাঠিয়ে দাও। বলেই সে একটা লাল রঙের ফাইল ঋষিকেশের দিকে এগিয়ে দিল। এই যে, এই নিন। দেখুন, চুরিটা হয়েছে রাত 2টো থেকে 3টের মধ্যে। সিসিটিভি ফুটেজ থেকে তাই জানা যাচ্ছে। ফুটেজে দেখা যাচ্ছে একজন সালোয়ার কামিজ পরা মহিলা কাজটা করেছে। প্রথমেই অ্যাসিড ঢেলে তালা ভেঙে মন্দিরে প্রবেশ করেছে, তারপর খুব তৎপরতার সঙ্গে কাজটা সেরে পালিয়ে গেছে। চোর যে সালোয়ার কামিজ আর পরচুলা পরেছিল সেগুলো মন্দির থেকে খানিকটা দূরে একটা ঝোপের মধ্যে পাওয়া গেছে। এই হচ্ছে মোটামুটি ডিটেলস। দীপাঞ্জন একটানা বলে থামল। ঋষিকেশ জিজ্ঞেস করল, চুরি যে হয়েছে সেটা প্রথম কে লক্ষ্য করে? মন্দিরের পুরোহিত সকালবেলা পুজো করতে এসে দেখেন যে মন্দিরের তালাটা ভাঙা, মায়ের শরীর থেকে শাড়ি গহনা সব হাওয়া। উনি তখন কমিটির মেম্বারদের ফোন করে খবর দেন। তারপর মেম্বারদের মধ্যেই একজন আমাদের খবর দেন আর কি। বুঝলাম। আচ্ছা, সিসিটিভি ফুটেজটা একবার দেখা যায়? নিশ্চয়ই, আসুন। বলে দীপাঞ্জন ওর ডেস্কে রাখা কম্পিউটারে গত রাতের ঘটনার সিসিটিভি ফুটেজটা আমাদের দেখালো। গোটা ফুটেজটা মনোযোগ সহকারে দেখার পর ঋষিকেশ বলল, বেটা বেশ অভিজ্ঞ চোর, হাতের কাজ তো খুব সুইফট দেখছি। হ্যাঁ স্যার, ওই জন্যই পুলিশের খাতায় থাকা মার্কা মারা চোর ছেঁচড়গুলোর একটা লাইন আপ তৈরি করেছি। এক এক করে সব কটাকে তুলে এনে উত্তম মধ্যম থোলাই দেব, দেখবেন বাপ বাপ বলে মুখ খুলবে। ভেরি গুড। এছাড়া আশেপাশের এলাকার সোনার দোকানগুলোতে সিভিলে লোক রেখো, অনেক সময় লোভে পড়ে গয়না বিক্রি করতে গিয়েই ধরা পড়ে এগুলো। অলরেডি ডান স্যার। ব্যাস, তাহলে তো পুলিশের দিক দিয়ে যা যা করণীয় তুমি সবই করেছো। এবারে দেখো মাছ জালে ধরা দেয় কিনা। ধন্যবাদ স্যার। আর কিছু হেল্প লাগলে বলবেন অবশ্যই। অবশ্যই বলবো। আজ উঠি, বুঝলে? তোমার নাম্বারটা সঞ্চয়কে দিয়ে দাও, দরকার হলে ফোন করব। দীপাঞ্জনের নাম্বারটা ফোনে সেভ করে আমরা থানা থেকে বেরিয়ে এলাম। যা বুঝলাম, এই কেস নিয়ে ভাবাভাবির কোনো জায়গা নেই। একজন পোড় খাওয়া চোর কাজটা করেছে, আজ না হোক কাল একটা না একটা বোকামি করেই বসবে আর ধরাও পড়বে। ভাবতে ভাবতে তাকালাম ঋষিকেশের দিকে। দেখলাম ওর কপালে কিন্তু ভ্রুকুটি। তার মানে কিছু একটা ও নিশ্চয়ই ভাবছে, কিন্তু ভাবছেটা কি সে কথা আর ওকে জিজ্ঞেস করলাম না, কারণ আমি জানি করলেও বিশেষ কোনো উত্তর পেতাম না। তাই আর কথা না বাড়িয়ে নীরবে বাড়ির দিকে পা বাড়ালাম। বাদামতলা কালী মন্দির প্রতিষ্ঠিত হয় বছর 4 আগে। পাড়ায় একটা পরিত্যক্ত জমি ছিল, তার উপর জমিটাতে পাড়ার বাচ্চারা বিকেলে খেলাধুলা করত। তাই বাচ্চাদের খেলাধুলার জায়গা যাতে কমে না যায় সেই জন্যই জমিটার একধারে তৈরি করা হয়েছে মন্দির। তারপর থেকেই জমিটার নাম হয়ে যায় মন্দির বাড়ির মাঠ। পাড়ার যে অংশে এই মন্দির বাড়ির মাঠ অবস্থিত তার আশেপাশে পাড়ার সব বিত্তশালীদের বাস। আর মন্দিরটা যারা দায়িত্ব নিয়ে তৈরি করেছে তারা যে প্রকৃত অর্থেই ধনী লোক তা নিয়ে কোনো সন্দেহ নেই। তাছাড়া এই মন্দিরটা যে রাস্তাঘাটে দুমদাম গজিয়ে ওঠা মন্দির নয় তা এক ঝলক দেখলেই বোঝা যায়। মাঠের এক প্রান্তে প্রায় 1.5 তলা সমান উঁচু মন্দির। মন্দিরের গায়ে দুর্দান্ত সব কারুকার্য, ঝাঁ চকচকে বাঁধানো মন্দিরের থান। মন্দিরের সামনে এবং পিছনে রয়েছে একটি করে সিসিটিভি ক্যামেরা। এবার এমন মন্দির থেকে ঠাকুরের গহনা চুরি হলে যে সারা পাড়ায় হইচই পড়বে সেটাই স্বাভাবিক। সকালে থানা থেকে ফেরার পর ঋষিকেশ ব্যাপারটা নিয়ে তেমন উচ্চবাচ্য করেনি। আমিও তাকে আর সেভাবে খাটাইনি, কারণ আমি জানি যে মাথার ভেতর যখন তার ভাবনার আসর বসে তখন সে নির্বাক হয়ে যায়। এখন ঘড়িতে সময় 4:30। দুপুরের কড়া রোদ কমে গিয়ে বিকেলের মৃদুমন্দ হাওয়া বইতে শুরু করেছে। আর সেই মিঠে হাওয়া গায়ে মেখে আমি আর ঋষিকেশ এগিয়ে চলেছি মন্দির বাড়ির দিকে। ঋষিকেশ বলল, পুলিশ নিজের কাজ যথাযথভাবেই করছে, আমি নাক গলাচ্ছি না কোনোভাবেই। মন্দিরে এত বড় একটা চুরি হলো, কমিটির সদস্যদের কি মানসিক অবস্থা বলো তো? একবার কথা বলে আসি, কিছু না পারি একটু সান্ত্বনা তো দিতেই পারি। ঋষিকেশের কথাটা শুনে হাসি পেত আমার। এটা যে ডাহা মিথ্যে কথা তাতে কোনো সন্দেহ নেই। একটা না একটা খটকা যে তার মনে রয়েছে
সেটা ভালোই বুঝতে পারছি, কিন্তু সে খটকাটা যে কি তা তো বুঝতে পারছি না। এসব 7-5 ভাবতে ভাবতেই আমরা পৌঁছে গেলাম মন্দির বাড়ির মাঠের সামনে। সেখানে পৌঁছেই দেখি মাঠের মাঝখানে কয়েকজন বিভিন্ন বয়সের লোক প্লাস্টিকের চেয়ারে বসে রয়েছেন। কয়েকজন বাচ্চা মাঠের ধারে একটা ফুটবল নিয়ে পাস খেলছে। আমরা মাঠের মধ্যে প্রবেশ করতেই শুনলাম যে কতগুলো লোক গত রাতের ঘটে যাওয়া চুরির ঘটনা নিয়েই আলোচনা করছেন। আমরা ওদের সামনে গিয়ে দাঁড়াতেই ওরা কথা থামিয়ে সন্দিগ্ধ দৃষ্টিতে তাকালেন আমাদের দিকে। ঋষিকেশ মৃদু হেসে বলল, নমস্কার, আমার নাম ঋষিকেশ চক্রবর্তী। আমিও আপনাদের মতোই এই পাড়ার বাসিন্দা। আজ সকালে শুনলাম মন্দির থেকে ঠাকুরের গয়না চুরি গেছে, তাই একটু খোঁজ খবর করতে আসা। লোকগুলোর মধ্যে একজন বললেন, ঋষিকেশ মানে গোয়েন্দা ঋষিকেশ? তা বলতে পারেন। বেশ কয়েকবার জটিল রহস্য উদ্ঘাটনের সুযোগ হয়েছে। লোকটা উঠে দাঁড়িয়ে বললেন, নাইস টু মিট ইউ মিস্টার ঋষিকেশ। আমার নাম দেবাশিস মুখার্জি। আমি এই মন্দিরের কমিটির একজন মেম্বার। দেবাশিস বাবুর বয়স আন্দাজ 55-56। গোলগাল বেটেখাটো চেহারা, মাথার সামনে টাক, গোল মুখের ওপর ফ্রেঞ্চ কাট দাড়িটা যেন বড়ই মাপঝোঁক করে বসানো। পরনে একটা মাল্টি কালারের শার্ট আর কটনের ট্রাউজার। ঋষিকেশ বলল, আলাপ হয়ে ভালো লাগলো দেবাশিস বাবু। বাকিদের সঙ্গেও যদি পরিচয়টা করিয়ে দেন খুব ভালো হয়। দেবাশিস বাবু বললেন, নিশ্চয়ই। বলেই তিনি ওর পাশে দাঁড়ানো ভদ্রলোকের সঙ্গে আলাপ করালেন। ইনি মিস্টার ইন্দ্রনাথ সেন। ইন্দ্রনাথ বাবু আমাদের করজোড়ে অভিবাদন জানালেন। ইন্দ্রনাথ বাবুর বয়স 60-এর ওপরে, উচ্চতা মাঝারি, মাথায় কলপ করা কালো চুল, সদ্য দাড়ি কামানোর ফলে মুখটা চকচক করছে। ওকে দেখে এই বয়সেও বেশ ফিট মনে হলো। হ্যালো মিস্টার ঋষিকেশ, প্লেজার টু মিট ইউ এট লাস্ট। ইন্দ্রনাথ বাবু বললেন। ইন্দ্রনাথ বাবুর পর দেবাশিস বাবু যার সঙ্গে আলাপ করালেন তিনি হলেন মিস্টার অভিষেক গুহ। অভিষেক বাবুর বয়স বাকিদের তুলনায় বেশ কম, ওই 40-এর আশেপাশেই হবে। সুদর্শন সুপুরুষ, 6 ফুটের ওপর উচ্চতা। উনি যে নিয়মিত ওয়ার্কআউট করেন তা ওর চেহারা দেখেই বোঝা যায়। সরি, আই নেভার হার্ড ইউর নেম। আমি আসলে স্পোর্টস পারসন। ক্রিকেট খেলতাম, বেঙ্গলও খেলেছি, আইপিএলও চান্স পেয়েছিলাম। প্লেড 2 ম্যাচেস দেয়ার। বলেই অভিষেক বাবু মুচকি হাসলেন। তারপর আবার বললেন, দেন আমি একটু কোচিং। এখন কেকেআর কোচিং স্টাফের একটি ছোট্ট মেম্বার আমি। সবার শেষে আলাপ হলো মিসেস উত্তরা গুহর সঙ্গে। মিসেস গুহ অভিষেক বাবুর স্ত্রী, বয়স আন্দাজ 35, সুশ্রী চেহারা, এবং বলা বাহুল্য অভিষেক বাবুর মতোই মিসেস গুহ দুর্দান্ত ফিট। হালকা হেসে মিসেস গুহ বললেন, Unlike my husband, I heard a lot about you. আপনার ওই আর্টিস্ট অবনী সেন হত্যা রহস্যের কিনারা কিংবা ঝিকর গাছায় এনশিয়েন্ট ম্যানুস্ক্রিপ্ট উদ্ধার, ইউ আর ব্রিলিয়ান্ট ইন দোজ কেসেস। ধন্যবাদ মিসেস গুহ। ঋষিকেশ মিসেস গুহর প্রশংসা সাদরে গ্রহণ করল। তারপর বলল, সবার সঙ্গে যখন আলাপ হয়েই গেল তখন কাজের কথায় আসা যাক। বলুন। দেবাশিসবাবু বললেন। ঋষিকেশ 2-1 গলা খাঁকড়ে বলল, আমি চুরির সিসিটিভি ফুটেজটা থানায় গিয়ে খুব ভালো করে দেখেছি। মায়ের গায়ের গয়না ছাড়াও মন্দিরের পিছনে বাক্সের মধ্যে যে এক্সট্রা গয়না থাকে সেটাও চুরি গিয়েছে। চোরের হাবভাব দেখে মনে হচ্ছিল সে মন্দিরের খুঁটিনাটি খুব ভালো করেই জানে। হয় সে বহুদিন ধরে মন্দিরের উপর নজর রেখেছিল, নয়তো ভেতরের কেউ ব্যাপারটার সঙ্গে যুক্ত। হোয়াট? ভেতরের লোক? ইন্দ্রনাথ বাবুর চোখে একরাশ বিস্ময়। অস্বাভাবিক কিছুই নয়, এমনকি চোর এও জানতো যে মন্দিরের সিসিটিভিতে ইনফ্রারেড টেকনোলজি রয়েছে, যা রাতের বেলাও স্পষ্ট রেকর্ড করতে পারে। সেই কারণেই ছদ্মবেশের অবতারণা। তাছাড়া ছদ্মবেশের দরকার তারই হয় যে নিজের চেহারা প্রকাশ করতে চায় না, কারণ সে জানে যে তাকে লোকে সহজেই চিনে ফেলবে। ঋষিকেশ একটানা বলে থামল। দেবাশিসবাবু বললেন, কি ডেঞ্জারাস ব্যাপার! বাপরে বাপ!
এই মন্দিরটা তৈরি করার পিছনে অনেকেরই নিঃস্বার্থ অবদান রয়েছে। আমি তো ভাবতেও পারি না যে ভেতরের কেউ এ কাজ করতে পারে। হাসালে উত্তরা, ডোন্ট ইউ থিঙ্ক এনি ওয়ান হু কুড হ্যাভ ডান দিস? মিসেস গুহ জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন অভিষেক বাবুর দিকে। অভিষেক বাবু চোয়াল খানিকটা শক্ত করে বললেন, গগনচন্দ্র বসাক। সঙ্গে সঙ্গে দেবাশিস বাবু বললেন, ও আবার ভেতরের লোক কবে হলো? ওকে তো কবেই কমিটি থেকে বের করে দেওয়া হয়েছিল। সো হট, এক সময় তো কমিটির মেম্বারই ছিল। মন্দিরের সব কিছুই ও ভালো করে জানে, অ্যান্ড হি হ্যাজ মোটিভ অ্যাজ ওয়েল। অভিষেক বাবু যেন কথাগুলো খানিকটা চিবিয়ে চিবিয়ে বললেন, তুমি তো সবসময় গগনদার দোষী দেখো। মানছি একবার ভুল করেছিল, তা বলে কি বারবার? তুমি চুপ করো। জানি ওই শয়তানটা তোমার কলেজ জীবনের প্রিয় সিনিয়র, কিন্তু তা বলে এই সময় গুণগান করো না প্লিজ। অভিষেক বাবু এবার ধমকের সুরে বললেন। ঋষিকেশ ভ্রু কুঁচকে বলল, এই গগনচন্দ্র বসাকের হিস্ট্রিটা যদি বলেন, ব্যাপারটা বুঝতে সুবিধা হয় তাহলে। আমি ওই রাস্কেলটার ব্যাপারে কথা বলতে ইচ্ছুক নই। দেবাশিস দা, আপনিই বলুন। অভিষেক বাবুর বলার পর দেবাশিস বাবু বলতে শুরু করলেন, যখন আমরা মন্দির তৈরির সিদ্ধান্ত নিই, তখন গগন কমিটির একজন ইন্টিগ্রাল মেম্বার ছিল। কন্ট্রিবিউশনও ছিল সাধ্যমতো, কিন্তু ওর যে এতটা বদভ্যাস ছিল সেটা আমরা কেউই জানতাম না। কি বদভ্যাস? আমি কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করলাম। দেবাশিস বাবু বললেন, অনলাইন বেটিং, ছোটখাটো নয়, বড়সড় বেটিং। ওই করেই আচমকা প্রচুর টাকা করেছিল গগন। কিন্তু জুয়া যা নেয় তার চেয়েও অনেক বেশি। গগনের সঙ্গে এমনটাই হয়েছিল। অবস্থা এতটাই খারাপ হয়েছিল যে... বলতে বলতেই থেমে গেলেন দেবাশিস বাবু। ঋষিকেশ তাড়া দিল। যে দেবাশিস বাবু বললেন, মায়ের যে এক্সট্রা গয়নার কথা আপনি বললেন, সেখান থেকে বেশ কিছু গয়না সরিয়ে সেই গোল্ড লোন নেয়। পরে যখন ব্যাপারটা জানাজানি হয়, তখন ওকে আমরা কমিটি থেকে বের করে দিই। তারপর আর কি, ওর সঙ্গে আমাদের মুখ দেখা দেখি বন্ধ হয়ে যায়। ঋষিকেশ জিজ্ঞেস করে, উনি কি এখনো এ পাড়াতেই থাকেন? দেবাশিস বাবু বললেন, এখানে থাকে, তবে একটু ভেতরের দিকে, 20 ফুটের গলিতে। এলাকার একমাত্র গলি যেটা কিনা 20 ফুট চওড়া, তাই এমন একটা নাম। সেই বাড়িতেই একটা ভাড়ায় থাকে ও। সবটা শুনে ঋষিকেশ যেন বেশ কিছুক্ষণ নিশ্চুপ হয়ে বসে রইল। ওর স্থির চোখ দুটো দেখে বুঝলাম যে রহস্যের জট বেশ ভালো মতোই জড়িয়েছে। এবার সেই জট ও ছাড়াতে পারে কিনা সেটাই দেখার। প্রাতঃভ্রমণের অভ্যেস আমার কোনোদিনই ছিল না, তবে আজ ভোর ভোর ঘুম থেকে উঠে বন্ধুবরের সঙ্গে প্রাতঃভ্রমণে বেরিয়ে পড়েছি। গতকাল মন্দির বাড়ির মাঠ থেকে ফেরার পর সে একেবারেই চুপ মেরে গিয়েছে। ভেবেছিলাম সন্ধেবেলাতে দুই বন্ধুতে মিলে কেসটা নিয়ে আলোচনা করব, কিন্তু সে ঘুরে বালি। তিনি বাড়ি ফিরে তার সাধের আরাম চেয়ারে বসে মুখের সামনে একটা গোয়েন্দা উপন্যাস ধরে পড়তে শুরু করলেন। আমি তখন এক প্রকার বাধ্য হয়েই জিজ্ঞেস করেছিলাম, হ্যাঁ রে, চুরিটায় যে কারচুপি কিছু একটা রয়েছে সে তো পরিষ্কার, কিন্তু কেস হাতে নেওয়ার পর তুই এরকম ছুটি কাটানোর মুডে বই পড়ছিস যে, ব্যাপারটা কি? ঋষিকেশ বইয়ের পাতা থেকে মুখটা না সরিয়েই বলেছিল, এটা হলো ম্যাচের আগে নেট প্র্যাকটিস, অ্যান্ড প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। বলেই সে আবার পড়ায় মন দিয়েছিল। অতঃপর তার সঙ্গে আর কোনো গুরুত্বপূর্ণ কথা যে আমার হবে না সেটাই স্বাভাবিক। তাই আজ ওর পেট থেকে কথা বের করার উদ্দেশ্যেই আমার এই সহ অভিযান। এইসব ভাবতে ভাবতেই পাড়ার বড় লেকের ধারে এসে উপস্থিত হলাম। লেকটা কিছুদিন আগেও নোংরা হয়ে পড়েছিল, চারিদিকটা ভরেছিল ঝোপঝাড়ার আগাছায়। তারপর পৌরসভার উদ্যোগে লেকটিকে পরিষ্কার করে সুন্দর করে গ্রিল দিয়ে ঘিরে একটা মনোরম পার্কে পরিণত করা হয়েছে। ফলস্বরূপ পাড়ার অনেকেই সকাল সকালেই লেকের ধারে সুসজ্জিত উদ্যানে প্রাতঃভ্রমণ করতে আসেন। এই লেকের ধারে আমিও আসি মাঝে মধ্যে, তবে সকালে নয়, আমি আসি বিকেলের দিকে।
শুনলে অনেকেই হাসবেন, তবে আমাদের পাড়ার একটি সাহিত্য সোসাইটি হয়েছে। প্রতি সপ্তাহে অন্তত একদিন আমাদের এই সাহিত্য সোসাইটি থেকে একটি সাহিত্য সভার আয়োজন করা হয়। লেকের ধার ঘেঁষে খানিকটা জমি জুড়ে গজিয়েছে সবুজ নরম ঘাস। বলা বাহুল্য, সেই চত্বরেই বসে আমাদের সাহিত্য সভাগুলি। পার্কে প্রবেশ করতেই এইসব হাবিজাবি ভাবনা মনের মধ্যে ঘুরপাক খেতে শুরু করলো। আমি যথারীতি সেই সব ভাবনাকে প্রশ্রয় না দিয়ে ঋষিকেশের সঙ্গে তাল মিলিয়ে হাঁটতে শুরু করলাম। গোলাকৃতি লেকটিকে বার দুয়েক প্রদক্ষিণ করতেই পাড়ার নেড়ি কুকুর ভুলুর মতোই হাই হাই করে হাঁপাতে লাগলুম। হাঁপাতে হাঁপাতেই ঋষিকেশকে বললাম, ভাই, কাল তো মুখে কুলু পেটে বসে রইলি, হ্যাঁ, আজ অন্তত কিছু বল। কি বলবো বলতো, আপাতত তুই যে তিমিরে, আমিও সেই তিমিরেই। আগে নিজে কিছু উদ্ধার করি, তবে না তোকে বলবো। ঋষিকেশ বেশ নিরুত্তাপভাবেই উত্তরটা দিল। আমি তখন বললাম, গতকাল অভিষেক বাবু একরকম জোর করেই গগন বসাকের ঘাড়ে দোষ চাপাতে চাইলেন, ঠিক? এমন নয় তো যে কাজটা তিনিই করেছেন, আর যেহেতু গগনবাবুর নামে একটা খারাপ হিস্ট্রি রয়েছে, তাই দোষটা অনায়াসেই তার উপর চাপিয়ে দেওয়া যায়? হ্যাঁ, অসম্ভব নয়। আবার এই অ্যাঙ্গেল দিয়ে দেখলে কমিটির কাউকেই সন্দেহের বাইরে রাখা যায় না। তবে তার আগে সকলের ফিনান্সিয়াল কন্ডিশন সম্পর্কে জানতে হবে। ঋষিকেশ একটানা বলে দম নেওয়ার জন্য একটু থামল, তারপর আবার বলল, তবে অভিষেক বাবুর যা স্ট্যাটাস শুনলাম, সেটা যদি সত্যি হয়, তবে তিনি এইভাবে ছুঁচো মেরে হাত গন্ধ করবেন না। আমি জানি তুই ক্রিকেটটা কতটা ভালোবাসিস, তা বলে প্রাক্তন ক্রিকেটারকে এভাবে জাস্ট তুড়ি মেরে সন্দেহের তালিকার বাইরে পাঠিয়ে দেওয়াটা ঠিক হবে না, তাই না? ঋষিকেশ আমার কথার কোনো উত্তর করল না, শুধু মুচকি হাসল মাত্র। কথা বলতে বলতে আমাদের প্রায় এক পাক হাঁটা হয়ে গিয়েছে। 6 নম্বর পাকটি দিতে যাব, তখনই দেখি গেট দিয়ে অভিষেক বাবু পার্কে প্রবেশ করছেন। আমরা কাছাকাছি পৌঁছাতেই তিনি হাত তুলে সম্ভাষণ জানালেন। আজ ভাবছি একবার গগন বসাকের সঙ্গে দেখা করতে যাব। ঋষিকেশ অভিষেক বাবুকে বলল, বেটা মহাধড়িবাজ, আপনাকে ঠিক এটা সেটা বলে ভুল বোঝাবে। অভিষেক বাবু বললেন। ঋষিকেশ সেই শুনে খানিক হেসে বলল, এত সহজেই যদি ভুল বুঝে যেতাম, তাহলে তো আর করে খেতে হতো না অভিষেক বাবু। দেখুন কতটা কি করতে পারেন। আর একটা ব্যাপার আপনাকে জানিয়ে রাখি, আমি আপনাদের সঙ্গে, মানে কমিটির প্রত্যেকের সঙ্গে 1-on-1 বসতে চাই একবার। কিছু প্রশ্ন করার আছে আপনাদের সকলকে। বেশ, তো আজ আমার একটু কাজ আছে, আপনি কাল চলে আসুন বিকেলের দিকে। ধন্যবাদ। বাকিদের সঙ্গেও তো দেখা করতে হবে। আপনি যদি কাইন্ডলি সবার নাম্বারটা আমাকে পাঠিয়ে দেন, খুব হেল্প হয়। সার্টেনলি, আমি আপনাকে সবার নাম্বার হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি। বলেই অভিষেক বাবু ঋষিকেশের নাম্বার নিজের মোবাইলে সেভ করে অন্যদের নাম্বারগুলো ওকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিলেন। তারপর আমাদের বিদায় জানিয়ে জগিং শুরু করলেন। আমরা আরও কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর পার্ক থেকে বেরিয়ে পড়লাম। ঋষিকেশ বলল, চল, আজ ইংলিশ ব্রেকফাস্ট করব। কোথায়? আছে একটা দোকান, একটু হাঁটতে হবে কিন্তু। পারবি তো? বারে, এত বড় লেকটাকে 8-10 পাক মেরে ফেললুম, আর এটা পারবো না? হ্যাঁ। ঋষিকেশ আমার কাঁধে একটা আলতো চাপড় মেরে বলল, দ্যাটস দ্য স্পিরিট। চল হাঁটি। ভাবনা মতোই আমরা হাঁটতে শুরু করলাম। খানিকক্ষণ হাঁটতেই আমরা পৌঁছে গেলাম 20 ফুটের গলির সামনে। উক্ত গলির উল্টো দিকেই একটা খাবারের দোকান রয়েছে। ঋষিকেশ বলল, ওই যে ওই দোকানেই আজ আমরা ইংলিশ ব্রেকফাস্ট সারবো। ঋষিকেশের মতলব বুঝতে আমার আর বাকি রইল না। সে যে ব্রেকফাস্টের নামে গগনচন্দ্র বসাকের সঙ্গে সাক্ষাতের অভিপ্রায় নিয়ে এখানে এসেছে, তাতে কোনো সন্দেহ নেই আমার। তাই আমি বললাম, বাবা, তোমার মতলবটা আমি ধরতে পেরেছি। ঋষিকেশ বলল, সেটা যে এত দেরিতে বুঝলি, সেটাই আমার ব্যর্থতা। এখনো তোর বুদ্ধির গোড়াটাকে শক্ত করে তুলতে পারিসনি। এটা দেখেই বেশ মন খারাপ লাগছে। ঋষিকেশের কথাটা শুনে একটু দমে গেলাম আমি, তবে সে কথা চোখে মুখে প্রকাশ করলাম না। বাটার টোস্ট আর ডিমের পোচ সহযোগে ব্রেকফাস্ট সেরে আমরা রওনা দিলাম গগন বসাকের বাড়ির দিকে। এদিকটায়
বিশেষত একটি 20 ফুটের গলিতে এখনো ফ্ল্যাট কালচারটা থাবা বসাতে পারেনি। তাই তো গলির দুপাশে পরপর দাঁড়িয়ে আছে একতলা দোতলা বাড়িগুলো। এক একটি বাড়ির অবস্থা বেশ জীর্ণ, দেওয়ালের রং চটা, ভগ্নপ্রায় কাঠের জানালা দরজা, বারান্দায় দড়িতে ঝুলছে সদ্য কাঁচা ভিজে জামা কাপড়। বাড়িগুলোর গায়ে কেমন একটা মধ্যবিত্তের ছায়া ঘেরা আবেশ মাখানো আছে। এছাড়াও রয়েছে বেশ কিছু ঝাঁ চকচকে নতুন বাড়ি, বেশিরভাগই দোতলা, দু একটা 3তলা বাড়িও চোখে পড়ল। এগুলিতে আবার বড় লোকেদের আভিজাত্য স্পষ্ট, কোনো খুঁত নেই। দেখে মনে হয় যেন কোনো দুর্দান্ত শিল্পীর বহু যত্নে আঁকা কোনো ছবি। সকাল সকাল পাড়া সেসব বাড়িতে মানুষের দৈনন্দিন ব্যস্ততা শুরু হয়ে গিয়েছে। কোনো কোনো বাড়ির ভেতর থেকে শোনা যাচ্ছে মায়ের বাচ্চাকে স্নানে যেতে বলার আদেশ এবং হুঙ্কার। আবার কোনো বাড়ির রান্নাঘরের ফুটন্ত তেলে মাছ ভাজার শব্দ ভেসে এলো। গলিতে কয়েকজন লোককে যাওয়া আসা করতেও দেখলাম। তাদেরই একজনকে জিজ্ঞেস করে গগন বসাকের বাড়িটা চিনে নিলাম আমরা। গলির দুপাশের বাড়িগুলোর দিকে তাকাতে তাকাতেই গগনবাবুর বাড়ির সামনে পৌঁছে গেলাম। ওর বাড়ির সামনে পৌঁছাতেই তার করুণ অবস্থার কথা আরো ভালো করে জানতে পারলাম। একটি জরাজীর্ণ দোতলা বাড়ির নিচের তলায় ভাড়া থাকেন গগনবাবু। আমরা সদর দরজার সামনে গিয়ে খানিকটা হাঁক ডাক করতেই তার সাড়া পেলাম। রংচটা দোতলার সদর দরজা দিয়ে যিনি বেরিয়ে এলেন তার বয়স আন্দাজ 45 থেকে 46, উচ্চতা মাঝারি, গায়ের রং ফর্সা, মাথায় এলোমেলো কিন্তু বেশ ঘন চুল, গালে বেশ না কামানো বড় বড় দাড়ি, চোখে একটা কালো ফ্রেমের চশমা। অভাবে তার চেহারা ভেঙে গেলেও এককালে যে তিনি বেশ সুদর্শন পুরুষ ছিলেন তাতে কোনো সন্দেহ নেই। ভদ্রলোক প্রশ্ন করলেন, কাকে চাই? আপনি কি গগনচন্দ্র বসাক? ঋষিকেশ জিজ্ঞেস করল। লোকটি বার দুয়ে গলা খাঁকড়ে বলল, আমি গগনচন্দ্র বসাক, বলুন কি বলার আছে। ঋষিকেশ হাত জড়ো করে বলল, নমস্কার, আপনি বোধহয় আমায় চিনবেন না। আমার নাম ঋষিকেশ চক্রবর্তী। আসলে বাদামতলার মন্দির বাড়ির মাঠের মন্দির থেকে ঠাকুরের সমস্ত গয়না চুরি গেছে, সেই ব্যাপারেই একটু কথা বলতে চাই আপনার সঙ্গে। ও গোয়েন্দা, কিন্তু আমি যে বহুদিন হলো মন্দিরের কোনো ব্যাপারে থাকি না, তাই আমার কাছে এসে আপনি সময় নষ্ট করছেন। বলেই তিনি আবারও হন্তদন্ত হয়ে বাড়ির অন্দরে অন্তর্হিত হওয়ার উপক্রম করছিলেন। তখনই ঋষিকেশ বলল, কিন্তু আপনার পুরনো বন্ধুরা কিন্তু উল্টোটাই ভাবছেন। গগনবাবু থমকালেন। ঋষিকেশ বলে চলল, তাছাড়া আপনার যা হিস্ট্রি তাতে ওরা কিছু ভুল ভাবছেন বলে তো মনে হয় না। গগনবাবু এবার সন্তর্পণে আমাদের দিকে এগিয়ে এলেন। তারপর চোয়াল শক্ত করে বললেন, ওখানে আমার কোনো বন্ধু নেই। মিসেস উত্তরা গুহও আপনার বন্ধু নন বলছেন? ঋষিকেশের এই কথাটা শোনা মাত্রই গগনবাবুর মুখটা কেমন যেন দপ করে নিভে গেল। তিনি ক্ষীণ স্বরে বললেন, আসুন ভিতরে আসুন, বসে কথা বলা যাক। গগন বসাকের পিছু পিছু আমরা ওই ভগ্নপ্রায় দোতলা বাড়ির ভেতর প্রবেশ করলাম। বাড়ির বাইরেটার যেমন জরাজীর্ণ অবস্থা, ভেতরের হালও তথই বচ। এই রোদ ঝলমলে সকালেও বাড়ির অন্দরে একটা ছায়া ছায়া আধার ভেসে বেড়াচ্ছে। দোতলায় মোট 2টো ঘর। বাইরেরটাকে একরকম বসার ঘর বলা যেতে পারে। একটা কাঠের পুরনো টেবিল আর কয়েকটা প্লাস্টিকের চেয়ার দেখে তেমনটাই মনে হলো। ঘরের স্যাঁতস্যাঁতে দেওয়ালগুলো থেকে একটা ভ্যাপসা ড্যাম্পের গন্ধ বেরোচ্ছে। মনে হচ্ছে যেন কোনো সরীসৃপের আস্তানায় এসে হাজির হয়েছি। গগনবাবু বোধহয় আমার অস্বস্তির কথা বুঝতে পারলেন, তাই মেকি হেসে বললেন, আসলে একা থাকি তো, তাই আপনারা বসুন না। একটু আগে সেই রাগী গগন বসাক নিমেষের মধ্যেই কেমন যেন ভিজে বিড়াল হয়ে গেছেন। মনে মনে বেশ খুশি হলাম সেই দেখে। ঋষিকেশ বলে উঠল, তাহলে কাজের কথায় আসি এবার।
গগনবাবুর হাসি মুখটা নিমেষেই গম্ভীর হয়ে গেল। মৃদু স্বরেই তিনি বললেন, বলুন, কি জানতে চান? আপনি এখন কি করেন, মানে আপনার পেশা কি? আমি আপাতত একটি সোনার দোকানে ক্যাশিয়ারের কাজ করি। অ্যাকাউন্টস অনার্স ছিল আমার, তাই বুড়ো বয়সেও কাজটা পেয়ে গেলাম আর কি। কোন দোকান? বড় রাস্তার মোড়ে, ইন্দ্রাণী জুয়েলার্স। বুঝলাম, কিন্তু আপনার উপর সন্দেহ যে বেড়ে গেল মশাই। তাই নাকি? আমি সোনার দোকানে কাজ করি মানেই আমি সোনা চুরি করেছি, এই বুদ্ধি নিয়ে আপনি গোয়েন্দা হলেন কিভাবে? আসলে আপনার ইতিহাস তো দুর্ধর্ষ ভালো, তাই সন্দেহ না করে পারছি না। ঋষিকেশের ঠাট্টাটা শুনে গগনবাবু অপমানিত এবং অনুশোচিত উভয়ই সমান তালে হলেন। তাই মাথা নিচু করে মৃদু গলায় বললেন, ভুল আমি একবার করেছিলাম ঠিকই, কিন্তু তার প্রায়শ্চিত্ত আমি আজও করে চলেছি। আমার বাড়ি, গাড়ি, টাকা সব গেছে। আর সত্যি বলতে কি, আমার আর টাকা পয়সা, বাড়ি, গাড়ি কিছুই চাই না। আমি যেমন আছি তেমনই থাকতে চাই। বলেই একটু থামলেন গগনবাবু। খানিক দম নিয়ে তারপর আবার বলতে শুরু করলেন, যারা আপনাকে আমার বিরুদ্ধে উস্কাচ্ছে তাদের ব্যাকগ্রাউন্ড কি খুব পরিষ্কার নাকি? খোঁজ খবর নিয়ে দেখুন, অনেক কিছু জানতে পারবেন। ঋষিকেশ মন দিয়ে শুনছিল গগনবাবুর কথাগুলো। এবার সে কিঞ্চিত সামনের দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, আপনার ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে যখন ওরা নির্দ্বিধায় আমায় বলেছে, তখন আপনিও বলতে পারেন। গগনবাবু হাসলেন ঋষিকেশের কথাটা শুনে। বললেন, কেস সলভ করলে আপনার নাম ডাক হবে, 2-4 পয়সা পকেটেও ঢুকবে। আমার তো কোনো লাভ এক্ষেত্রে হবে না ঋষিকেশ বাবু, তাই সরি, আমি আপনার কোনো সাহায্য করতে পারবো না। বেশ, তাহলে এটুকু বলুন, আপনি চুরির রাতে কোথায় ছিলেন? বাড়িতে? না। তাহলে কোথায়? আমাদের সোনার দোকানে সেদিন রাতে একটু ভালো মন্দ খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছিল। সে রাতে আমি দোকানেই ছিলাম। দোকানের আরও 2জন কর্মচারীও ছিল আমার সঙ্গে, ইচ্ছে হলে ওদেরও জিজ্ঞাসা করতে পারেন। দোকানে সিসিটিভি আছে? আছে, আপনি মালিককে গিয়ে বললেই সেই ফুটেজ আপনি পেয়ে যাবেন। স্ট্রং অ্যালিবাই আছে আপনার, কিন্তু কাজটা তো আপনি অন্য কাউকে দিয়েও করাতে পারেন। সেক্ষেত্রে ওই সিসিটিভি ফুটেজের কোনো দাম আছে কি? প্রথমত, আপনি আমায় সন্দেহ করে নিজের সময় নষ্ট করছেন। দ্বিতীয়ত, আপনি যে কথাগুলো বলছেন সেগুলো ওই অন্ধকারে তীর ছোড়ার মতো। পরের বার আমায় দোষারোপ করার আগে সঠিক প্রমাণ নিয়ে আসবেন। গগনবাবু চোয়াল শক্ত করে বললেন। ঋষিকেশ আলতো হেসে উঠে দাঁড়ালো। করমর্দনের জন্য হাত বাড়িয়ে ফিসফিসিয়ে বলল, প্রমাণ পেয়ে গেলে কিন্তু এখানে নয়, থানায় কথা হবে, সাবধানে থাকবেন। গগনবাবুর মুখটা নিমেষেই শুকিয়ে গেল। আমরা আর বাক্য ব্যয় না করে বেরিয়ে এলাম গগনবাবুর বাড়ি থেকে। আমি ঋষিকেশকে জিজ্ঞেস করলাম, কি বুঝলি? লোকটা মিথ্যে বলছে বলে মনে হলো না। বলেই ঋষিকেশ মুখ ফিরিয়ে হন হন করে হাঁটতে শুরু করল। আমিও যথারীতি ওর পিছু নিলাম। দেখা যাক এই কেস এবার কোন দিকে যায়। মন্দির থেকে ঠাকুরের গয়না চুরির ঘটনা রিসেন্ট পাস্টে আমাদের এলাকায় না ঘটলেও আমাদের দেশে কিন্তু এ কোনো নতুন ঘটনা নয়। ঋষিকেশ এক মুঠো নিমকি মুখে পুরে চিবোতে চিবোতে বলল। আমি সোফায় গা এড়িয়ে একটা রোম্যান্টিক উপন্যাস পড়ছিলাম। আচমকায় ঋষিকেশের এই উক্তি শুনে রীতিমতো নড়ে চড়ে বসলাম। বললাম, পেপারে, টিভিতে কিংবা সোশ্যাল মিডিয়াতে তো মাঝে মধ্যেই এই সংক্রান্ত খবর চোখে আসে। ঋষিকেশ এবার সেন্টার টেবিল থেকে চায়ের কাপটা হাতে তুলে একটা তৃপ্তির চুমুক দিল। তারপর বলল, মাঝে সাঝে কেন, এই ধরনের চুরি দেশের বিভিন্ন প্রান্তে প্রায় হরদমই ঘটছে। এই তো কয়েক বছর আগে মুর্শিদাবাদের একটি রাধা গোবিন্দের মন্দির থেকে বেশ অনেক টাকার গয়না চুরি গেল। বছরখানেক আগে কলকাতার কাঞ্চনতলা শ্মশানকালী মন্দির থেকে লক্ষাধিক টাকার গয়না চুরি যায়।
ইন্টারনেটে সার্চ করলে এমন চুরির খবর ঝুড়ি ঝুড়ি পাবি। বছর 5 আগে খিদিরপুরেও একটা মন্দির থেকে গহনা চুরি হয়েছিল, তাই না? খবরের কাগজে পড়েছিলাম বোধহয়। কিন্তু এই চুরিটা এত সহজ চুরি নয় রে সঞ্জয়, বিস্তর গোলমাল আছে। ঋষিকেশকে এবার বেশ অন্যমনস্কভাবেই কথাটা বলতে শোনা গেল। উত্তরে আমি আরো কিছু বলতে যাচ্ছিলাম, আচমকাই কলিং বেলের কর্কশ শব্দে আমাদের ইন্টেন্স আলোচনায় ব্যাঘাত ঘটল। কয়েক সেকেন্ডের মধ্যেই রঘুদা ঘরে এসে বলল, আগে একজন মহিলা তোমার খোঁজ করছেন। রঘুদা গতকাল রাতে ফিরেছে এবং সে ফেরা মাত্রই আমাদের খাওয়া দাওয়ার প্রভূত উন্নতি ঘটেছে। তাই ইদানিং মনও আমাদের বেশ ফুরফুরে। মহিলা? আচ্ছা, ভিতরে নিয়ে এসো। বলেই ঋষিকেশ দেওয়াল ঘড়িতে সময় দেখল। সকাল 11:30। মিনিট খানেকের মধ্যে আমাদের দর্শন প্রার্থী সেই মহিলা আমাদের বসার ঘরে প্রবেশ করলেন। আসুন আসুন মিসেস গুহ, বসুন। ঋষিকেশ আমাদের অপর প্রান্তের ফাঁকা সোফাটির দিকে ইশারা করে বলল। মিসেস গুহর বসার পর ঋষিকেশ বলল, চা চলবে তো? মিসেস গুহ কিঞ্চিত অপ্রস্তুত হয়ে একটা হাসি দিয়ে বললেন, আমি আসলে দুধ চিনি ছাড়া লিকার চা খাই। নো প্রবলেম। রঘুদা এবার দারুণ দার্জিলিং চা এনেছে। বলেই ঋষিকেশ হাঁক পারল, রঘুদা, 1 কাপ চিনি ছাড়া লিকার চা দিয়ে যাও তো। ঋষিকেশ এবার সোজাসুজি মিসেস গুহর দিকে তাকিয়ে বলল, আমার তো আজ সন্ধেবেলায় আপনাদের বাড়ি যাওয়ার কথা ছিল, আপনি আবার কষ্ট করে আসতে গেলেন কেন? কোনো বিপদ আপদ? ঋষিকেশকে কথা শেষ করতে না দিয়েই মিসেস গুহ বললেন, আসলে আমি একটা বিশেষ দরকারে এসেছি আপনার কাছে। আমি যে কথা এখন আপনাকে বলবো সেটা সন্ধেবেলায় ওর সামনে বলা যাবে না। বেশ, বলুন কি বলতে চান। আমি জানি সকলেই বলেছে যে গগনদাই এই চুরি করেছে, কিন্তু আমি আপনাকে হলপ করে বলতে পারি যে সে এই কাজ করেনি। আজ সন্ধেবেলায় হয়তো আমার হাজবেন্ড বারবার আপনাকে বলবেন যে চুরিটা গগনদাই করেছে, কিন্তু বিশ্বাস করুন সে এই কাজ করেনি। একবার ভুল করেছিল, কিন্তু এখন সে একেবারে পাল্টে গেছে। মিসেস গুহ একটানা বলে থামলেন। ঋষিকেশ নির্বিকার মুখে বলল, আপনার সঙ্গে গগন বসাকের অনেক দিনের পরিচয়? মিসেস গুহ খানিক অপ্রস্তুত হয়েই বললেন, আসলে গগনদাকে আমি ছোটবেলা থেকেই চিনি। তাছাড়া ও আমার কলেজের সিনিয়র ছিল। বুঝলাম। আপনার চিন্তা নেই মিসেস গুহ, প্রমাণ ছাড়া মনের মধ্যে কোনো বদ্ধমূল ধারণা পোষণ করা আমার অ্যাট্রিবিউটের মধ্যে পড়ে না। বলেই আলতো হাসল ঋষিকেশ। ইতিমধ্যেই রঘুদা মিসেস গুহর জন্য চা নিয়ে এলেন। উনি বোধহয় আর এখানে বসতে স্বচ্ছন্দ বোধ করছিলেন না, তাই ফুটো দিয়ে বেশ তাড়াহুড়ো করেই চাটুকু শেষ করলেন তিনি। তারপর শটান উঠে দাঁড়িয়ে বললেন, আমি এখন চলি। হ্যাঁ, সন্ধেবেলায় দেখা হচ্ছে। উনি চলে যেতেই ঋষিকেশ সোফায় গা এলালো। আমি বললাম, ব্যাপারটা কিন্তু সুবিধের ঠেকছে না ভাই, গন্ডগোল তো একটা আছেই, কোথাও না কোথাও নিশ্চয়ই আছে। কাউকেই খুব একটা সুবিধের মনে হচ্ছে না রে সঞ্জয়। যদিও সবার সঙ্গে এখনো একান্তে কথা বলা হয়নি, কিন্তু তাতেও সেই সন্দেহের পরিমাণ কমছে না। কার সঙ্গে দেখা করবি? আজ যাচ্ছি মিস্টার এন্ড মিসেস গুহর বাড়ি, কাল সকালে ইন্দ্রনাথ বাবুর বাড়ি, আর বিকেলে দেবাশিস বাবুর বাড়ি। তা আজ আমরা কখন বেরোচ্ছি? গুহদের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট 6:30, আমরা বেরোবো 5:30। এত তাড়াতাড়ি কেন? গুহদের বাড়ি তো কাছেই। ওদের ওখানে যাওয়ার আগে একবার মন্দিরে যাব, সন্ধ্যা আরতিটা দেখব। ঋষিকেশের মনে ভক্তির সঞ্চার হয়েছে দেখে একই সাথে অবাক এবং খুশি দুটোই হলাম। আমরা মন্দির বাড়ির মাঠের সামনে যখন পৌঁছালাম তখন ঘড়িতে সময় প্রায় 6:45। তখনও সন্ধ্যা আরতি শুরু হয়নি। ঠাকুরমশাই সেসবের জোগাড় যন্ত্র করছেন। ঠাকুরমশাইয়ের বয়স সম্পর্কে যে ধারণা হয়েছিল তা ওকে দেখা মাত্রই ধূলিসাৎ হয়ে গেল। দূর থেকে দেখে বুঝলাম ওর বয়স 30 থেকে 32-এর বেশি হবে না কোনোভাবেই।
আমরা দূর থেকে দাঁড়িয়েই ওর কার্যকলাপ লক্ষ্য করছিলাম। সব যোগাড়যন্ত্র শেষ করে ঠাকুরমশাই সন্ধ্যা আরতি শুরু করলেন। পাড়ার কিছু মহিলারাও মন্দির চাতালে এসে বসেছেন। ভক্তি ভরে মায়ের আরতি দেখছেন তারা। আমিও দুহাত জড়ো করে মাথায় ঠেকালাম। সন্ধ্যা আরতি শেষ হতেই আমরা মন্দিরের সিঁড়ির কাছে এগিয়ে গেলাম। ঠাকুরমশাই মন্দিরের চাতালে বসে থাকা সকলকে পঞ্চপ্রদীপের ওম দিলেন আর শান্তির জল ছেটালেন। তারপর উনি সকলকে চরণামৃত বিতরণ করলেন। সব কাজ মিটিয়ে মাকে সাষ্টাঙ্গ প্রণাম করে উনি মন্দির থেকে নামলেন আর সঙ্গে সঙ্গেই ঋষিকেশ ঠাকুরমশাইয়ের সামনে গিয়ে দাঁড়ালো। যেমনটা আগেও বলেছি, ঠাকুরমশাইয়ের বয়স 35-এর বেশি কখনোই হবে না। তার লম্বা চওড়া চেহারা, মাথায় পেতে আঁচড়ানো তেল চুকচুকে চুল, গাল ভর্তি কালো কুচকুচে দাড়ি। আপাতত তার পরনে খদ্দরের ফতুয়া আর ধুতি, আর পায়ে হাওয়াই চপ্পল। ঋষিকেশ কথা শুরু করল। নমস্কার ঠাকুরমশাই, আমার নাম ঋষিকেশ চক্রবর্তী, প্রাইভেট ইনভেস্টিগেটর। মন্দিরের গয়না চুরির ব্যাপারটায় পুলিশকে কিঞ্চিত সাহায্য করছি। আপনার সঙ্গে একটু কথা বলা যায়? নিশ্চয়ই, বলুন কি জানতে চান? আপনার নামটা যদি বলেন। আমার নাম শশীশেখর বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, আসলে মন্দিরের পুরোহিত শুনলেই মনে যেরকম ছবি ভেসে ওঠে, আপনি তেমন নন আসলে। আমার অল্প বয়স দেখেই কথাটি বলছেন, তাই তো? খানিকটা সেই কারণেই। যাই হোক, আপনি এই মন্দিরে কতদিন পৌরোহিত্য করছেন? তা প্রায় মাস 8 হবে। আর আপনার আগে? আমার আগে একজন ছিলেন, জয়কৃষ্ণ মিত্র নাম ছিল তার। তিনি মারা যাওয়ার পরই আমি এই মন্দিরের সঙ্গে যুক্ত হই। আপনি কাছাকাছিই থাকেন? হ্যাঁ, কাছেই, ঢালিপাড়ায়। পৈতৃক বাড়ি বুঝি? না, আসলে আমরা ওখানে ভাড়া থাকি। আমার পৈতৃক ভিটে পৈলান ছাড়িয়ে ওই খড়ি বেরিয়ে আছে না, ওরই একটু আগে। বুঝলাম। আচ্ছা, আপনিই তো প্রথম দেখেন যে মন্দিরে চুরি হয়েছে, তাই না? আগে হ্যাঁ, আমি সেদিন সকালে পুজো করতে এসে দেখি যে এই অবস্থা। আপনি চুরির ব্যাপারটা প্রথম কাকে জানান? আমি দেবাশিস বাবুকেই প্রথমটাই জানাই। আসলে আমার কাছে না শুধু ওনার নাম্বারটাই আছে। ঠিক আছে ঠাকুরমশাই, আপনার আর সময় নষ্ট করব না, নমস্কার। ঠাকুরমশাই নিজের লাল রঙের হারকিউলিস সাইকেলে উঠে চলেই যাচ্ছিলেন। ঋষিকেশ পিছু ডাকল। আরেকটি কথা। ঠাকুরমশাই থমকালেন। ঋষিকেশ বলল, আপনার কাউকে সন্দেহ হয়? আমি তো এখানে একেবারেই নতুন ডিটেকটিভ সাহেব, সেভাবে কাউকেই চিনি না, তাই এই বিষয়ে কিছু বলার মতো আমার কাছে নেই। বলেই ঠাকুরমশাই প্যাডেলে চাপ দিলেন। তারপর হেলতে দুলতে মন্দির বাড়ির চত্বর থেকে বাইরের অন্ধকারে মিলিয়ে গেলেন। এই সব কিন্তু খেতে হবে। হাসি মুখে বলতে বলতে মিসেস গুহ বাহারি সেন্টার টেবিলের ওপর প্লেট ভর্তি খাবার দাবার নামিয়ে রাখলেন। গরম গরম কফি, সঙ্গে চিকেন স্যান্ডউইচ, চিকেন প্যাটিস আর ম্যাঙ্গো পেস্ট্রি। জেরা করতে গিয়ে যদি এমন সব দুর্দান্ত রসনা জোটার সম্ভাবনা থাকে, তাহলে এমন জেরা ঋষিকেশের রোজ করা উচিত। যাই হোক, মনের প্রফুল্লতা মুখে প্রকাশ না করে অত্যন্ত ভদ্র এবং নম্রভাবে ওদের ধন্যবাদ জানিয়ে একটা চিকেন স্যান্ডউইচ হাতে তুলে তাতে একটা আলতো কামড় বসালাম। ঋষিকেশ কোনো রকম ভনিতা না করে সোজাসুজি কাজের কথা পারল। সে অভিষেক বাবুর দিকে তাকিয়ে বলল, আপনার সঙ্গে বিষয়টি নিয়ে আগেও আমার বিস্তর কথাবার্তা হয়েছে। আপনার সন্দেহের ব্যাপারেও আপনি খোলাখুলি আমাদের বলেছেন, তাই সেসব জিজ্ঞাসা করে সময় নষ্ট আর করব না। আমি আজ আপনাকে কয়েকটি রুটিন প্রশ্ন করব। আপনি ঠিকঠাক উত্তর দিলে আমারও এগোতে সুবিধে হবে। করুন, কি প্রশ্ন করবেন? অভিষেক বাবু বললেন, যে রাতে চুরিটি হয় সেই রাতে আপনারা দুজন কোথায় ছিলেন? কোথায় আবার থাকবো, বাড়িতেই ছিলাম। ওই দিন আমি সারাদিনই বাড়িতে ছিলাম। দেন সন্ধ্যাবেলায় উত্তরাকে নিয়ে একটু লেকমলে গেছিলাম, একটু শপিং করতে। তারপর একটা সিনেমা দেখে আমরা ওই 12টার আশেপাশে বাড়ি ফিরি।
ফেরার পর প্রচণ্ড টায়ার্ড লাগছিল, তাই এসেই দুজনে শুয়ে পড়েছিলাম। দেন সকালে উঠে শুনি এইসব কাণ্ড। ফেয়ার এনাফ। আচ্ছা, আর একটা কথা, ওই যে মন্দির বাড়ির মাঠ যেটাকে বলা হয়, সেটাকে দেখে কিন্তু মাঠ বা পার্ক বলে মনে হয় না, মনে হয় কারোর পার্সোনাল জমি। ওটা কি আপনাদেরই কারোর জমি? না না, ওটা আমাদের কারোর জমি নয়, তবে ওটা নিয়ে একটা গল্প আছে, শুনবেন? অবশ্যই শুনবো, আপনি বলুন। সে প্রায় অনেক কাল আগের কথা। তখন সবে আমি স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে উঠেছি। পড়াশোনায় একেবারেই ভালো ছিলাম না, তবে যেহেতু ভালো ক্রিকেট খেলতাম তাই স্পোর্টস কোটায় জেভিয়ার্সে চান্স পেয়ে গেলাম। যাই হোক, নট ইম্পর্টেন্ট। তো যেটা বলছিলাম, এই যে মন্দির বাড়ির জমি এবং জমি সংলগ্ন বাড়ি সবটাই ছিল চৌধুরীদের। যদিও বাড়িটা এখন আর নেই, সেখানে একটি বিশাল বড় অ্যাপার্টমেন্ট উঠে গেছে, কিন্তু জমিটা ছিল আমাদের, মানে আমাদের এই পাড়ার কমিটির নামে। বিকাশ চৌধুরী ছিলেন সেই সময়ের ধুরন্ধর বিজনেসম্যান। বিশাল ওষুধের ব্যবসা ছিল তার, কিন্তু আচমকাই কিছু একটা জাল ওষুধের কেসে ফেঁসে গিয়ে ওদের ব্যবসার পুরো ভরাডুবি হয়ে গেল। দে লিটল গন ব্যাংক্রাফট। বিকাশ চৌধুরী তখন যথারীতি আমাদের কাছে, মানে আমার বাবার কাছে অ্যান্ড আরও যারা ছিল, আই মিন দেবাশিসদার ফ্যামিলি, ইন্দ্রনাথের ফ্যামিলি, সবার কাছেই হেল্প চায়। তখন সবাই প্রস্তাব দেয় যে কিছু টাকা সবাই মিলে ওকে দেওয়া হবে, কিন্তু বদলে ওই জমিটা লিখে দিতে হবে। শুনেছি বিকাশ চৌধুরী রাজি ছিলেন না, খুব চেষ্টা করেছিলেন নিজেদের পৈতৃক বাড়ি আর জমি বাঁচাতে, কিন্তু পারেননি। শেষমেশ উনি টাকার বিনিময়ে জমি লিখে দিতে রাজি হন। তারপর তো পাড়ার বাচ্চাদের খেলার মাঠ হয়েই পড়েছিল এতদিন। বছর চারেক আগে আমরা ওই মন্দির তৈরির সিদ্ধান্ত নিই। একটানা বলে থামলেন মিস্টার অভিষেক গুহ। ঋষিকেশ খুব মন দিয়েই শুনছিল সবটা। মিস্টার গুহর কথা শেষ হতেই ঋষিকেশ ভ্রু কুঁচকে বলল, ওরা মানে ওই চৌধুরীরা এখন কোথায় থাকেন আপনি জানেন? নো স্যার, নো ট্রেস। অভিষেক বাবু বললেন। আমি গল্প শুনতে শুনতে ইতিমধ্যেই একটা করে স্যান্ডউইচ আর প্যাটিসের সদ্ব্যবহার করে ফেলেছি। এইবার সন্দর্পণে ম্যাঙ্গো পেস্ট্রির দিকে হাত বাড়ালাম। অভিষেক বাবুর স্যান্ডউইচে একটা কামড় বসিয়ে বললেন, এসব জোড়াটেরা করে সময় নষ্ট করছেন মিস্টার ঋষিকেশ। আমি বলছি শুনুন, এই গগন বসাককে থানায় তুলে নিয়ে গিয়ে 2 ঘা লাগান, দেখবেন বাপ বাপ করে বলে সব কনফেস করবে। তুমি তো এমন করে বলছো যেন গগনদা ছাড়া চুরি করার মোটিভ আর কারোর কাছেই নেই। মিসেস গুহ বেশ জোর দিয়েই কথাটা বললেন। অভিষেক বাবু এবার একটু ধমকের সুরেই বললেন, মানে কি বলতে চাইছো তুমি? মিসেস গুহ তৎক্ষণাৎ চোয়াল শক্ত করে বললেন, কেন, তুমি জানো না যে দেবাশিস বাবুর পাবলিকেশনের বিজনেসে এখন মন্দা চলছে? বলেই মিসেস গুহ এক মুহূর্তের জন্য থামলেন, তারপর শটান ঋষিকেশের দিকে মুখ ফিরিয়ে বললেন, জানেন ঋষিকেশ বাবু, ওর পাবলিকেশনের যে কজন পপুলার ফিকশন রাইটার ছিলেন সকলেই ওর রাইভাল পাবলিকেশনে জয়েন করেছেন। ওর এতটাই লস হয়েছে যে উনি রিস্ক নিতে না পেরে স্কুলের বই ছাপাতে শুরু করেছেন। এমনকি ওর ছেলেকে ব্যাঙ্গালোরে পড়তে পাঠানোর জন্য টাকা কম পড়েছিল, আমাদের কাছে টাকা ধার চেয়েছিলেন। কিন্তু অভিষেক যেহেতু টাকা পয়সার ব্যাপারে খুব একটা কাউকে বিশ্বাস করে না, তাই আমরা ওকে ধার দিইনি। অথচ এখন শুনছি সমস্যা মিটে গেছে, ছেলের নেক্সট উইক ফ্লাইট, ভর্তির ফিস, প্লেন টিকিট, আচমকাই সব ম্যাজিকের মতো জোগাড় হয়ে গেল। বুলশিট, হি হ্যাজ টেকেন আ লোন, আমায় বলেছে। আর তুমি এত গোয়েন্দাগিরি ফলাচ্ছ কেন? নিজের কিশোরবেলা সঙ্গীকে বাঁচানোর জন্য। অভিষেক বাবুর এই কথাটা শুনে মিসেস গুহর মুখটা রীতিমতো থমথমে হয়ে গেল। তিনি আর কোনো কথা বললেন না। আমরাও আরো কয়েকটা কথাবার্তা বলেই উঠে পড়লাম। এবার গন্তব্য বাড়ি। রঘুদার হাতের কচি পাঁঠার ঝোল আর ফুলকো ফুলকো লুচি আমাদের অপেক্ষা করছে, সেটা ভাবতে ভাবতেই জিভে একেবারে জল চলে এলো। ঝটপট 2টো আইবুড়ো ভাত থালি নিয়ে আসুন তো। ঋষিকেশ বেহালা চৌরাস্তার নাম করা বাঙালি রেস্তোরাঁয় বসে যখন উক্ত অর্ডারটা করল, আমি রীতিমতো অবাক হয়ে তাকালাম ওর দিকে। সে গম্ভীর মুখেই বলল, বিয়ে না করলে যে আইবুড়ো ভাত থালি খাওয়া যাবে না এমন কথা শাস্ত্রে লেখা আছে কি? আমি বললাম, না তা হয়তো নেই, কিন্তু ওই থালাতে যে পরিমাণ খাবার থাকে তাতে কি আমরা দুজন ম্যানেজ করতে পারবো?
আমি না পারলেও তুই ঠিক পেরে যাবি। লোকের বাড়ি গিয়ে হ্যাংলার মতো যখন খেতে পারিস তখন এখানেও ঠিক পারবি। ঋষিকেশের খোঁচাটা বুঝতে খুব একটা অসুবিধা হলো না। গত পরশু অভিষেক বাবুর বাড়ি থেকে ফেরার পর খুব বেশি কিছু ঘটেনি। তবে গতকাল আমরা গিয়েছিলাম ইন্দ্রনাথ বাবু আর দেবাশিস বাবুর বাড়িতে। ইন্দ্রনাথ বাবুর বিলাসবহুল ফ্ল্যাটটি দামি দামি আসবাবপত্র দিয়ে খুব সুন্দর করে সাজানো। লোকটা যে বেশ শৌখিন সেটা তার ফ্ল্যাটের চেহারা চরিত্র দেখেই বেশ বোঝা যায়। বসার ঘরের দেওয়ালে ঝুলন্ত অয়েল পেন্টিংগুলো কিংবা ঘরের ইতিউতি সাজানো অ্যান্টিক শোপিসগুলো তার শখ এবং শৌখিনতা দুটোই বেশ তারস্বরে ব্যক্ত করে। সেদিন আমরা যেতে যেতেই আমাদের বেশ খাতির করেই বসালেন উনি। চা জলখাবারের ব্যবস্থা তিনিও করেছিলেন। সেসব খেতে খেতেই কথাবার্তা শুরু হলো। ঋষিকেশ আর ইন্দ্রনাথ বাবুর কথোপকথন খুব মন দিয়ে শুনছিলাম আমি। আপনি ঠিক কি করেন ইন্দ্রনাথ বাবু? আমি ঠাকুরপুকুর বিবেকানন্দ কলেজে ইতিহাস পড়াই। সে কি, আপনি যে প্রফেসর সে কথা তো জানা ছিল না। প্রসঙ্গ ওঠেনি তাই বলা হয়নি। আপনার বসার ঘরের প্রাচুর্য দেখে বুঝতেই পারছি যে আপনার অ্যান্টিক্সের শখ আছে। তা এই শখ কি পুরনো নাকি হালের? খুব বেশি দিনের ব্যাপার নয়। আসলে ডিভোর্সের পর ভীষণ একা হয়ে পড়েছিলাম। মেয়ের কাস্টাডিও স্ত্রী পেল, অতঃপর আমার কালেকশন শুরু হলো। বুঝলাম। আচ্ছা, যেদিন ওই চুরির ঘটনাটি ঘটে সেদিন মানে রাত্রিবেলা আপনি কোথায় ছিলেন? না, আমি সেদিন বাড়ি ছিলাম না। সারা রাত বাড়ির বাইরেই ছিলেন? হ্যাঁ, সেদিন আসলে একটা বন্ধুর বাড়ি গেছিলাম, তারপর একটু ড্রিঙ্কসও নিয়েছিলাম, তাই সেদিন আর ড্রাইভ করার রিস্ক নেইনি। বন্ধুর বাড়িতেই রাতটা কাটিয়ে দিয়েছিলাম। বেশ। আচ্ছা, অভিষেক বাবু যেমন বললেন যে এই চুরির পেছনে নাকি আপনাদের কমিটির বিতাড়িত প্রাক্তন মেম্বার গগন বসাকের হাত রয়েছে, আপনিও কি তাই মনে করেন? দেখুন, চুরি সে করতেই পারে, কিন্তু অভিষেকের কিন্তু গগনের ওপর একটা পার্সোনাল গ্রাজ আছে। পার্সোনাল গ্রাজ? কোনো বিশেষ কারণ? অভিষেকের বউ মানে উত্তরার সঙ্গে গগনের একটা সম্পর্ক ছিল, তবে সেটা এগোয়নি, কারণ তখন গগনের টাকা কড়ি কিছুই ছিল না। তাই উত্তরার বাবা অভিষেকের সঙ্গে ওর বিয়ে দিয়ে দেন। পরে অবশ্য কিছুদিনের জন্য গগন বেশ অনেক টাকাই করেছিল, কিন্তু ওই রাখতে পারেনি। আচ্ছা, আপনার কি মনে হয় মিসেস গুহর এখনো গগনবাবুর উপর সহানুভূতি রয়েছে? তা তো সঠিকভাবে বলতে পারবো না, তবে থাকতে যে পারে না সে কথা হলফ করে বলা যাচ্ছে না। এরপর আরও কিছু টুকরোটাকরা কথাবার্তা হয়েছিল ইন্দ্রনাথ বাবুর সঙ্গে, কিন্তু সেগুলো তেমন গুরুত্বপূর্ণ নয়, তাই এখানে আর বললাম না। ইতিমধ্যেই ওয়েটার এসে আমাদের সামনে ইয়া বড় বড় সাইজের দুটো আইবুড়ো ভাত থালি সাজিয়ে দিয়ে গেল। একটা থালায় যে এত খাবার থাকতে পারে তাই আইবুড়ো ভাত থালিটা না দেখলে জানতেই পারতুম না। 2 রকমের পোলাও, সাদা ভাত, সঙ্গে 1 বাটি সোনামুগ ডাল, 4 রকমের ভাজা, তার মধ্যে আলু, বেগুন, পটল আর কুমড়ো। এছাড়া রয়েছে ভেটকি মাছের কালিয়া, চিংড়ি মাছের মালাইকারি আর মটন কষা। শেষ পাতে চাটনি, পাঁপড়, মিষ্টি দই আর রসগোল্লাও আছে। সব মিলিয়ে যাকে বলে একেবারে এলাহি ব্যাপার। এমন খাবার চোখের সামনে থাকলে আর কেস টেস নিয়ে কথা বলতে বিশেষ একটা ভালো লাগে না, তাই ওসব ছেড়ে আপাতত আইবুড়ো ভাত থালিতেই মনোনিবেশ করলাম। খাওয়া যখন প্রায় মাঝপথে, তখন বেশ তৃপ্ত মনেই দেবাশিস বাবুর বাড়িতে গিয়ে যেসব নতুন তথ্য জানতে পেরেছি সেগুলোই খানিকটা তলিয়ে ভাবতে লাগলাম। দেবাশিস বাবুর বাড়িটা সাবেকি এবং বেশ পুরনোও বটে, তবে কন্ডিশন খুব ভালো। বোঝাই যায় নিয়মিত পরিচর্যা করা হয়। প্রকাণ্ড দোতলা বাড়ির নিচের তলাটি একটি সাউথ ইন্ডিয়ান ফ্যামিলিকে ভাড়া দেওয়া। ওপরের তলায় দেবাশিস বাবুরা থাকেন। দেবাশিস বাবুর পরিবারে রয়েছেন তার স্ত্রী, পুত্র আর তার এক খুড়তুতো দাদা অনিমেষ বাবু। দেবাশিস বাবুর প্রকাশনী সংস্থার উনিও 40% অংশীদার। আমরা যখন দেবাশিস বাবুর বাড়ি পৌঁছালাম তখন অনিমেষ বাবু বাড়ি ছিলেন না, কিন্তু বাকিদের সঙ্গে আলাপ আলোচনা করতে তেমন একটা অসুবিধা হলো না। ঋষিকেশই কথা বলা শুরু করল। ঘটনাটি যে রাতে ঘটল সেদিন আপনি কোথায় ছিলেন? ঋষিকেশ দেবাশিস বাবুকে প্রশ্নটি করল। প্রত্যুত্তরে দেবাশিস বাবু বললেন,
আমি তো সেদিন বাড়িতেই ছিলাম। আসলে সেদিন আমার শরীরটা ভালো ছিল না, তাই অফিসেও যাইনি। ভোরবেলা ঠাকুরমশাইয়ের ফোন পেয়ে চুরির ব্যাপারটা আমি জানলাম। অফিস বলতে আপনার পাবলিকেশন হাউস, তাই তো? হ্যাঁ, আসলে ছোটবেলা থেকেই আমরা দুই ভাই সাহিত্যের এক পোকা বলতে পারেন। প্রথমে যদিও লেখক হতে চেয়েছিলাম, কিন্তু প্রতিবার অভাবে সেটা আর হয়ে ওঠেনি। অতঃপর ঠিক করলুম প্রিন্টিং হাউস খুলব। প্রিন্টিং হাউস হলো 2007 সালে। তারপর আস্তে আস্তে প্রকাশনার কাজেও ঢুকে পড়লাম। আপনাদের হাউসে তো বিখ্যাত সব লেখকের বই আছে। তা আছে, তবে ইদানিং কথাটা অর্ধেক বলেই গিলে নিলেন দেবাশিস বাবু। ঋষিকেশ তৎক্ষণাৎ কৌতূহলী চোখে ওর দিকে তাকালো, বলল, ইদানিং কি ঘটেছে দেবাশিস বাবু? ইদানিং বাজারে আচমকাই আমাদের একটি নতুন প্রতিদ্বন্দ্বী গজিয়ে উঠেছে। অভিজ্ঞতা কম, কিন্তু প্রচুর টাকা। আর সেই টাকার জোরেই আমাদের বেশ কিছু ভালো এবং পপুলার রাইটারকে বাগিয়ে নিয়েছে ওরা। তার মানে আপনাদের ব্যবসায় এখন মন্দা চলছে, তাই তো? ক্ষতি তো 100 বার হয়েছে আমাদের, তাই বলে থমকে যাওয়ার মতো পাবলিক আমরা নই। বেশ কিছু নতুন সম্ভাব্যময় লেখকদের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। আশা করছি ভালো রেসপন্স পাবো। আচ্ছা, আপনার ছেলের ব্যাঙ্গালোরে পড়তে যাওয়া নিয়ে কিছু একটা সমস্যা তৈরি হয়েছিল, সম্ভবত টাকা পয়সা নিয়ে। আপনি কিভাবে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝেছি। হ্যাঁ, একটা সমস্যা হয়েছিল ঠিকই, তবে তার সমাধানও হয়ে গিয়েছে। যদি কিছু মনে না করেন তাহলে সেই সমাধানের বিষয়টি কি জানতে পারি? যদিও আমি বলতে বাধ্য নই মিস্টার ঋষিকেশ, তবু আপনার কৌতূহল মেটানোর স্বার্থেই বলছি। আমি টাকাটি একজনের থেকে পার্সোনাল লোন হিসেবে চেয়েছি, চড়া সুদে। ছেলেকে পড়তে পাঠানোর জন্য ঠাকুরের গায়ের গয়না চুরি করার দরকার আমার পড়বে না মিস্টার ঋষিকেশ। কথাটা বলার সময় দেবাশিস বাবুর চোয়াল দুটো রীতিমতো শক্ত হয়ে গেল। আমরাও আর কথা বাড়ানো সমীচীন বলে মনে করিনি, তাই সেদিনের মতো উঠে পড়েছিলাম। কেসটার সঙ্গে জড়িত সকলের সঙ্গেই আমরা কথাবার্তা বলেছি, কিন্তু আপাতত কোনো পোক্ত ক্লু পাওয়া যায়নি। তবে তা নিয়ে ঋষিকেশের কোনো হেলদোলও দেখছি না। এমনকি আজকেও ঋষিকেশের চোখে মুখে চিন্তার কোনো ছাপ নেই বললেই চলে। সে আপাতত মনের সুখে মিষ্টি দই আর রসগোল্লা দুটোর সদ্ব্যবহারে ব্যস্ত। আমি বললাম, হ্যাঁ রে, ব্যাপারটা কি? কেসটা ছেড়ে দিচ্ছিস নাকি? সে দইয়ের ভাঁড়টা একেবারে চেটে পুটে পরিষ্কার করে টেবিলে নামিয়ে রেখে বলল, তা কেন? ভাবছি তো। দেখে তো মনে হচ্ছে না। তোকে দেখিয়ে দেখিয়ে ভাবতে হবে নাকি? বলেই মুচকি হাসল ঋষিকেশ। আমি বুঝলাম যে ব্যাটা এখন হেয়ালির মোড়ে চলে গেছে। এই মুহূর্তে যাই জিজ্ঞেস করি না কেন, উত্তর হেয়ালির ছন্দেই আসবে। আমিও তাই আর বাকবিতণ্ডায় না গিয়ে মৌনব্রত গ্রহণ করলাম। দুই বন্ধুতে দুটি আইবুড়ো ভাত থালি সাঁটিয়ে যখন পাড়ায় ঢুকলাম, তখন ঘড়িতে সময় রাত 8টা। জম্পেশ খাওয়া দাওয়ার পর শরীরটা খালি বিছানা বিছানা করছিল। ইচ্ছা করছিল বাড়ি গিয়ে বিছানায় একেবারে বডি ফেলে দেব, কিন্তু সেগুড়ে বালি। পাড়ায় ঢুকেই দেখি ঋষিকেশ বাড়ির দিকে না গিয়ে উল্টো দিকে পা বাড়ালো। বুঝলাম যে সে চলেছে মন্দিরের মাঠের দিকে। অগত্যা আমিও তার সঙ্গে চললাম। যেতে যেতেই জিজ্ঞেস করলাম, এখন ওদিকে আবার কি কাজ? ঋষিকেশ বলল, কাজ কিছুই না, এমনি একটু হাঁটতে যাচ্ছি। যা এলাহি খাওয়া দাওয়া হলো, সেসব হজম করতে হবে তো। বলেই সে আবার মুচকি হাসল। মিনিট কয়েক হাঁটতেই আমরা মন্দিরের মাঠের কাছাকাছি পৌঁছে গেলাম। মন্দিরের কিছুটা আগেই গগন বসাকের পুরনো বাড়িটা সঙের মতো দাঁড়িয়ে আছে। উঁচু পাঁচিল ঘেরা দোতলা বাড়িটা পরিচর্যার অভাবে এখন জীর্ণ দেখালেও কয়েক বছর আগেও যে এর জৌলুস দেখার মতো ছিল তা বুঝতে অসুবিধা হয় না। আমরা আরও কয়েক পা হেঁটে বাড়ির সদর দরজার সামনে পৌঁছাতেই বেশ অবাক হলাম। দেখলাম একটা 10-12 বছরের বাচ্চা ছেলে বাড়ির রংচটা পাঁচিলের ওপর বসে পা দোলাতে দোলাতে পেয়ারা খাচ্ছে।
আমাদের ওখানে দেখেই ছেলেটার চোখে মুখে একটা ভয়ের ছাপ নেমে এলো। ঋষিকেশ ব্যাপারটা বুঝতে পেরেই মৃদু হেসে হাত নাড়ল ছেলেটার দিকে, বলল, তোর নাম কি? ছেলেটি বলল, হে হে, আমার নাম বিকু। তুই এখানে কি করছিস? পেয়ারা পাচ্ছে, এই যে এই গাছে অনেক পেয়ারা হয়। বিকু পাঁচিল লাগোয়া পেয়ারা গাছটার দিকে ইশারা করলো। আমাদের একটা করে পেয়ারা দিবি? তোমরা নেবে? দিলেই নেব। ঋষিকেশের কথা শুনে বিকু আমাদের হাত দেখিয়ে দাঁড়াতে বলল। তারপর টপাটপ গাছ থেকে কয়েকটা পেয়ারা পেরে পাঁচিল থেকে এক লাফে নিচে নেমে এলো। তারপর পেয়ারা দুটো ঋষিকেশের হাতে দিয়ে বলল, নাও নাও খাও। ঋষিকেশ একটা পেয়ারা আমার হাতে দিয়ে অন্যটিতে কামড় বসালো। তারপর সেটা চেবাতে চেবাতেই বলল, তুই কোথায় থাকিস বিকু? আমি তো ঝিনঝিটা বাজারে থাকি বাবার সঙ্গে। আমার মা সান্নাল বাড়িতে খাওয়া পড়া করতে থাকে। বাবা যখন জোগাড়ের কাজে এদিক সেদিকে যায়, মা আমায় সঙ্গে করে এখানে নিয়ে আসে। এখানে এলেই বুঝি তুই এই বাড়িতে পেয়ারা খেতে আসিস? হ্যাঁ, তা আসি তো। আমি তো ওই বাড়ির ভেতরেও যাই, খুব মজা লাগে। ভয় করে না? না, আমি ভূতে ভয় পাই না। মায়ের সঙ্গে যখন এখানে থাকিস তখন কি রোজ রাতের বেলায় পেয়ারা খেতে আসিস এই বাড়িতে? রোজ কি আর আসা যায়? মায়ের চোখ এড়িয়ে জানলা দিয়ে গলে পাঁচিল টপকে আসি। মাঝরাতেও এসেছি কতবার। কথাটা বলার সময় বিকুর চোখে একটা অদ্ভুত উত্তেজনার ঝলক খেলে গেল। ঋষিকেশ পেয়ারায় আবার একটা কামড় দিয়ে বলল, ওই সামনের মন্দিরে যে রাতে চুরি হয়েছিল সেই রাতেও কি তুই এসেছিলি পেয়ারা পাড়তে? বিকু ভাবলেশীন মুখেই বলল, না তো। বিকুর উত্তরে একটা তীব্র হতাশা ঋষিকেশের মুখে ঝিলিক দিয়েই আবারও মিলিয়ে গেল। সে আবার বলল, আচ্ছা, এই যে তুই এই পোড়ো বাড়িতে রাত বিরেতে পেয়ারা পাড়তে আসিস, তোর মতো আর কেউ কি আসে কখনো? পেয়ারা পারতে আসে না, তবে তবে কি? কিন্তু এখানে রাতের বেলায় না কারা যেন এসে কথা বলে। কারা? আমি তো ওদের চিনি না। বাড়ির ভেতরে খুব অন্ধকার, কিচ্ছু দেখাও যায় না, শুধু কথা শোনা যায়। তুই বাড়ির ভিতরেও যাস? যাই তো, এই বাড়িতে কেউ থাকে না তো তাই যাই। তা যারা এই বাড়িতে এসে কথা বলে তারা তোকে দেখতে পায় না? পাবে কি করে? আমার যে একটা সিক্রেট জায়গা আছে, আমি ওখানেই লুকিয়ে থাকি। কোন সিক্রেট জায়গা? বলা যাবে না। আচ্ছা বাবা, ঠিক আছে, তোর সিক্রেট জায়গার কথা বলতে হবে না। শুধু এটুকু বল, যারা এই বাড়িতে আসে তারা কি সব লোক নাকি কোনো মহিলাও আসে? মহিলাও আসে, তবে একটা দুটো লোকও মাঝে মাঝে আসে। তবে সবচেয়ে বেশিবার যে লোকটা আসে সে খুব লম্বা, ঠিক একেবারে মহিষাসুরের মতো, জানেন? বিকুর কথা শুনে সবকিছু কেমন যেন গুলিয়ে গেল। রাত বিরেতে কারা আসে এই পোড়ো বাড়িতে, আর কেনই বা আসে? অনেক ভেবেও কিছু বুঝে উঠতে পারলাম না। বিকুর সঙ্গে কথাবার্তা মিটিয়ে আমরা গুটি গুটি পায়ে মন্দিরের সামনে গিয়ে দাঁড়ালাম। কি বুঝছিস? আমি জিজ্ঞেস করলাম ঋষিকেশকে। ঋষিকেশ কি যেন একটা ভাবতে ভাবতে বেশ অন্যমনস্ক হয়েই বলল, গোলমাল সঞ্চয়, ভয়ানক গোলমাল চলছে এই পাড়ায়। গগন বসাকের পুরনো ভাঙাচোরা বাড়িতে কারা আসে বলতো কথা বলতে? একটু মাথা খাটিয়ে ভাব, তবেই বুঝবি। আরে বাবা, আমি বুঝলে তো আমি গোয়েন্দা হয়ে যেতাম, তাই না? রাতের অন্ধকারে সবার অলক্ষ্যে পোড়ো বাড়ির অন্দরে কাদের দেখা করার প্রয়োজন পড়ে? আচমকাই বুদ্ধি খুলল আমার। চোখ বড় বড় করে বললাম, যারা জনসমক্ষে দিনের আলোয় দেখা করতে পারে না, তার মানে গগন বসাক আর উত্তরা গুহ। সাব্বাস ওয়াটসন, তাহলেই বল, এইটুকু বুঝতে গোয়েন্দা হতে লাগে কি? প্রশংসা এবং নিন্দে একই সাথে করতে ঋষিকেশের থেকে ভালো আর কেউ পারে বলে তো আমার মনে হয় না। জিজ্ঞেস করলাম, কিন্তু যে লম্বা লোকটা বারবার ওই পোড়ো বাড়িতে আসেন, তিনি কি অভিষেক বাবু? মোস্ট প্রবাবলি। তাহলে এবার কি করণীয়? অভিসার। মানে? ঋষিকেশের মধ্যে আমার কৌতূহল মেটানোর কোনো তাগিদই দেখতে পেলাম না। সে আমার দিকে তাকিয়ে খালি মুচকি মুচকি হাসছে। বুঝলাম যে যা জানার সবটা ঠিক সময়তেই জানতে পারবে, তাই আমিও আর কোনো কথা বাড়ালাম না। ঋষিকেশের পিছু পিছু হাঁটা দিলাম বাড়ির দিকে মুখ করে।
গতকাল ঋষিকেশ অভিসার কথাটা কেন বলেছিল তার উত্তর আজ রাতে ডিনার সেরে ওঠার পরেই বুঝতে পারলাম। খাওয়া দাওয়ার পর আঁচিয়ে সবে হাত মুখ ধুচ্ছি, ঋষিকেশ আমার কাঁধে হাত রেখে বলল, কালো প্যান্ট কালো জামার জুতো পরে তৈরি থাকিস, রাত ঠিক 12:30টায় আমরা বেরোবো। কথাটা বলেই আমার উত্তরের অপেক্ষা না করে সে ঝড়ের বেগে নিজের ঘরের ভেতর নিষ্ক্রান্ত হলো। আমিও খানিকক্ষণ ভ্যাবাচাকা খেয়ে বেসিনের সামনেই দাঁড়িয়ে রইলাম। তারপর ধীর পায়ে এগিয়ে গেলাম নিজের ঘরের দিকে। বন্ধুবরের নির্দেশে কিছুক্ষণ পর ফিটফাট হয়ে তৈরি হয়ে ঠিক 12:25 নাগাদ ঘর থেকে বেরোলাম আমি। রেডি হয়ে বাইরে এসে দেখি ঋষিকেশও তৈরি হয়ে নিয়েছে। ওর পরনে কালো জগার্স, কালো ফুলহাতা টি শার্ট আর পায়ে কালো রঙের ক্যানভাস জুতো। আচ্ছা, এই রাত বিরেতে নাইট ক্লাবের বাউন্সার সেজে আমরা কোথায় যাচ্ছি বলবি? আমি জিজ্ঞেস করলাম। ঋষিকেশ মৃদু হেসে চোখ টিপে বলল, আমরা আপাতত যাচ্ছি গগন বসাকের হানা বাড়িতে। কিন্তু কেন? ইনটিউশন। বলেই ঋষিকেশ হন হন করে হেঁটে বাড়ির বাইরে বেরিয়ে পড়ল। আমিও যথারীতি ছুটলাম তার পিছনে। বাড়ির বাইরে এসেই বুঝলাম যে রাতটা অমাবস্যার। আকাশে ছেঁড়া ছেঁড়া মেঘ ভেসে বেড়ালেও চাঁদের দেখা আজ নেই। চারিদিক নিঝুম নিস্তব্ধ। পাড়ার নেড়িগুলো রাস্তার ধারে গুটিসুটি মেরে ঘুমোচ্ছে। আমরা আর দেরি না করে দ্রুত পায়ে মন্দির বাড়ির দিকে পা বাড়ালাম। এরপর পাড়ার অপর প্রান্তে মন্দির বাড়ির সামনে পৌঁছে থামলাম আমরা। বাড়ির সামনে দাঁড়িয়ে চারপাশটা ভালো করে দেখে নিল ঋষিকেশ। আমিও বার কয়েক চোখ ফেরালাম ইতিউতে, কিন্তু কাউকেই দেখতে পেলাম না আশেপাশে। অতঃপর রাস্তা ক্লিয়ার দেখে সন্তর্পণে বাড়ির ভেতর প্রবেশ করলাম। গগন বসাকের পুরনো বাড়িটি দোতলা হলেও বেশ অনেকখানি জায়গার ওপর তৈরি। প্রায় 1 মানুষ উঁচু পাঁচিলে ঘেরা বাড়িটার নিচের তলায় বাঁদিকে গ্যারেজ, ডান দিকে একতলায় প্রবেশ করার সদর দরজা। আমরা নিঃশব্দে নড়বড়ে সদর দরজাটি ঠেলে বাড়ির ভেতর প্রবেশ করলাম। বাড়ির ভেতর নিশ্ছিদ্র অন্ধকার, কোথায় কি আছে কিছুই ঠাউর করা যায় না। আমরা ঝটপট মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে সামনের দিকে এগিয়ে গেলাম। সদর দরজা দিয়ে ভেতরে ঢুকেই বাঁদিকে দোতলায় ওঠার সিঁড়ি, আর সেটিকে বাঁয়ে ফেলে সামনে এগোলেই প্রকাণ্ড একটা বসার ঘর। বসার ঘরের সোজাসুজি এবং ডান দিকে 2টো বেডরুম এবং বাম দিকে বাথরুম এবং রান্নাঘর। টুকটাক কিছু আসবাবপত্র ভেঙে চুরে বসার ঘরে রীতিউতি পড়ে রয়েছে। আমরা ঝটপট নিচের ঘরগুলো দেখে নিয়ে সিঁড়ি বেয়ে দোতলায় উঠে গেলাম। সময় যতই এগোচ্ছে রাত ততই গভীর হচ্ছে। ক্রমাগত ডেকে চলা ঝিঝি পোকার দল রাতের নৈঃশব্দ যেন আরো অনেকখানি বাড়িয়ে দিচ্ছে। সিঁড়ি ভেঙে দোতলায় উঠতেই দেখি গ্রিলে ঘেরা একটা বারান্দা, আর সেই বারান্দা দিয়ে সোজা হেঁটে গেলে ডান পাশে পরপর 3টে ঘর রয়েছে। ঋষিকেশ আমায় প্রথম ঘরটা দেখতে বলে সে নিজে দ্বিতীয় ঘরটার ভেতর ঢুকল। ঘর তো দেখতেই পারি, সে দেখা তো এমন আর কোনো কঠিন কাজ নয়, কিন্তু ছাতার মাথা খুঁজছে কি সেটাই যদি না জানি তাহলে ফালতু ফালতু ঘরটা দেখে আমার কি লাভ। ঘরের ভেতর পায়চারি করতে করতে এই সব 7-5 ভাবছি, এমন সময় ঋষিকেশ হন্তদন্ত হয়ে ঘরে এসে বলল, পিকু এই বাড়িতে এসে কোথায় লুকোয় দেখবি? আমি বললাম, তুই কি করে জানলি যে ও কোথায় লুকায়? কারণ আমি লুকোলেও ঠিক সেইখানেই লুকোতাম। বলেই সে আমায় টেনে দোতলার একেবারে শেষ প্রান্তের ঘরটাতে নিয়ে গেল। কিন্তু ঘরের ভেতর ঢুকে দেখি সেটা একেবারে ধুধু ফাঁকা, কোথাও কিচ্ছু নেই ধুলোবালি ছাড়া। আমি ভ্রু কুঁচকে বললাম, তা বাবা ব্যোমকেশ, কোথায় সেই লোকানোর জায়গা সেটাও একটু বলুন। ঋষিকেশ অমনি মুচকি হেসে গুটি গুটি পায়ে এগিয়ে গেল ডান দিকের ফাঁকা দেওয়ালটার দিকে। তারপর আচমকাই হ্যাঁচকা টানে খুলে ফেলল দেওয়ালের ওপর থাকা অদৃশ্য দরজাটা। আমায় বিস্মিত চোখে তাকিয়ে থাকতে দেখে ঋষিকেশ বলল, ওরে মূর্খ, ওটা ওয়ার্ড্রোব। দেয়াল আর ওয়ার্ড্রোবের রং এক হওয়ায় বোঝা যাচ্ছিল না। আমিও এর উত্তরে কিছু একটা বলতে যাচ্ছিলাম, ঠিক তখনই নিচের তলায় কাদের যেন পায়ের শব্দ পেলাম। আমি খানিক ভয় পেলেও
ঋষিকেশকে দেখলাম শান্তই থাকতে। ঠোঁটে আঙুল রেখে চোখের নিমেষে ও সেদিয়ে গেল ওয়ার্ড্রপের ভেতরে। আমিও ওকে দেখা দেখি ওয়ার্ড্রপের ভেতর গা ঢাকা দিলাম। কয়েক মুহূর্তের মধ্যেই একজোড়া পায়ের শব্দ যেন আমাদের এই ঘরটির দিকেই এগিয়ে আসতে লাগলো ক্রমশ। আচমকাই গাটা ছমছম করতে শুরু করলো আমার। ঋষিকেশ ওয়ার্ড্রপের পাল্লাটা কিঞ্চিত ফাঁক করে বাইরেটা দেখার চেষ্টা করলো। তখন একজোড়া পায়ের শব্দ আমাদের ঘরের ভেতর প্রবেশ করলো এবং প্রবেশ করতেই তাদের মধ্যে অত্যন্ত ক্ষীণ কণ্ঠে কথোপকথন শুরু হলো। প্রথমেই শোনা গেল একটি মহিলার কণ্ঠস্বর। ওরা কিন্তু চুরির ব্যাপারে তোমাকেই সন্দেহ করছে। তাছাড়া আমার বড় কিন্তু প্রাণপণে চাইছে তোমাকে ফাঁসাতে। মহিলাটির কথার প্রত্যুত্তরে একটি পুরুষ কণ্ঠ শোনা গেল। তুমি আমায় বিশ্বাস করো তো? তোমার প্রশ্নের উত্তর তুমি নিজেও খুব ভালো করে জানো। বিশ্বাস না করলে এই মাঝরাতে ওকে ঘুমের ওষুধের ডোজ দিয়ে এখানে তোমার সঙ্গে দেখা করতে আসি? ব্যাস, তুমি বিশ্বাস করে আমার পাশে থাকলে বাকি সব যুদ্ধ আমি ঠিক জয় করে নেব। অত কিছু আমি বুঝি না গগনদা, কিন্তু তোমার এখানে থাকা ঠিক হবে না। তুমি বরং এখান থেকে পালিয়ে যাও কোথাও। আমি যদি এখন পালিয়ে যাই তাহলে সবার মনে যে সন্দেহটা দানা বেঁধেছে সেটাই সকলে সত্যি বলে মেনে নেবে। অপরাধ যখন করিনি তখন পালাবো কেন? কথা দাও তুমি সাবধানে থাকবে। থাকবো, কথা দিলাম। ওরা তোমায় কথায় কথায় এভাবে অপমান করে, আমার একদম ভালো লাগে না গগনদা। গগন বসাক সন্তর্পণে এগিয়ে যান মিসেস গুহর দিকে। তারপর ওর মাথায় হাত রেখে বললেন, তুই এখন বাড়ি যা উত্তরা। তোকে কেউ আমার সঙ্গে দেখে ফেলো ওকে আমি চাই না। লোকে এখন চরিত্র নিয়ে প্রশ্ন তুলতে দুবারও ভাবে না। জলে ধোয়া চরিত্র তো আমারও নয় গগনদা, নইলে বিয়ের পরেও তোমার প্রতি এমন টান আমি অনুভব করতাম না। শোন, বাড়ি যা, তুই এগো, আমি 5 মিনিট পরে বের হচ্ছে। মিসেস গুহ আলতো করে ঘাড় নেড়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। মিনিট 5 পর গগনবাবুও প্রস্থান করলেন। আমি আর ঋষিকেশ আরও কিছুক্ষণ অপেক্ষা করার পর ওয়ার্ড্রপ থেকে বেরোলাম। তারপর খুব সাবধানে নিঃশব্দে সিঁড়ি বেয়ে নেমে এলাম একতলায়। এখন চারপাশ আবার আগের মতোই নিথর নিস্তব্ধ। আমরাও তাই সুযোগ বুঝে চটজলদি ওই পোড়ো বাড়ি থেকে বেরিয়ে এলাম। ঘড়িতে সময় বলছে এখন ভোর 3টে। গোটা পাড়াটাই এখন গভীর ঘুমে মগ্ন। স্ট্রিট লাইটের হলদেটে আলোয় রাতটা কেমন যেন খোলাটে হয়ে উঠেছে। আর কিছুক্ষণ পরেই ভোরের আলো ফুটবে পূব আকাশে। অন্ধকার ফর্সা হয়ে আসবে এক নতুন ভোর। কিন্তু এই ঘনীভূত রহস্যের অন্ধকার কি এত সহজে ঘুচবে? আমাদের নৈশ অভিযান সেরে গগন বসাকের পোড়ো বাড়ি থেকে যখন ফিরলাম তখন ঘড়িতে সময় ভোর 3:30। বাড়ি ফিরে শুতে শুতে প্রায় 4:30 বেজে গেল। ভেবেছিলাম তেরে বেলা 12টা অবধি ঘুমাবো, কিন্তু আচমকাই ঋষিকেশের ডাকাডাকিতে ঘুমটা গেল ভেঙে। আমি কোনো মতে বিছানা ছেড়ে উঠে দেওয়াল ঘড়িতে সময় দেখি সকাল 6:30। বার দুয়েক চোখ কচলে টলমলো পায়ে দরজা খুলতেই ঋষিকেশ রীতিমতো চিৎকার করে বলল, সঞ্চয়, সঞ্চয়, অভিষেকবাবু খুন হয়েছেন, তাড়াতাড়ি চল। ঋষিকেশের কথা শুনে আমার ঘুম টুম গেল সব উড়ে। আমি অবাক হয়ে বললাম, কোথায়, কিভাবে? গগন বসাকের পোড়ো বাড়িতে, সম্ভবত স্ট্যাবড হয়েছেন। বলেই ও ছুটল সদরের দিকে। একটা ফতুয়া কোনো মতে গায়ে গলিয়ে আমিও এগোলাম ওকে অনুসরণ করে। গগন বসাকের পোড়ো বাড়ির সামনে পৌঁছে দেখি সেখানে পুলিশে ছয়লাভ। দীপাঞ্জন বাড়ির বাইরে দাঁড়িয়ে ফোনে একটা কারোর সঙ্গে কথা বলছিল। আমাদের দেখেই হাত নেড়ে এগিয়ে এলো আমাদের দিকে। কি প্যাথেটিক ব্যাপার বলুন তো স্যার। ছিল একটা পাতি চুরির কেস, কোত্থেকে নাকি সেটা হয়ে গেল একটা মার্ডার মিস্ট্রি। মিডিয়া তো এবার আমাদের ছিঁড়ে খাবে। দীপাঞ্জন হতাশ স্বরে বলল। ঋষিকেশ জিজ্ঞেস করল, শুভদীপ কোথায়? স্যার ভেতরে রয়েছেন, ক্রাইম সিনে।
আসুন আসুন আমার সঙ্গে আসুন। আমরা দীপাঞ্জনের সঙ্গে বাড়ির ভেতরে প্রবেশ করলাম। আগের দিনের মতোই দোতলায় ওঠা সিঁড়িটাকে পাশ কাটিয়ে একতলার বসার ঘরে ঢুকতেই বডিটাকে দেখলাম আমরা। ঘরের ময়লা মেঝেতে চিত হয়ে পড়ে আছে মিস্টার অভিষেক গুহর বডিটা। বুকে যে ছোড়াটা গাঁথা রয়েছে সেটা আসলে একটা মাঝারি সাইজের ভোঁজালি। আমরা ধীরে ধীরে অভিষেক বাবুর আরও কাছে এগিয়ে গেলাম। একদিন আগেও মানুষটা বহাল তবিয়তে বেঁচে ছিলেন, আর আজ একটি নিথর নিষ্পন্দ মৃতদেহে পরিণত হয়েছে। বিস্ফারিত চোখ দুটোয় আতঙ্কের ছাপ স্পষ্ট। ঋষিকেশ আরও একটু ঝুঁকে কাছ থেকে বডিটাকে দেখল, তারপর পাশেই দাঁড়িয়ে থাকা শুভদীপকে উদ্দেশ্য করে বলল, কি বুঝছো ভায়া? রিগর মর্টিস সবে শুরু হয়েছে, সুতরাং খুনটি বড় জোর মাঝরাতে হয়েছে। আর খুনির গায়ে জোর আছে, মাত্র একবার মোক্ষম জায়গায় স্ট্যাব করে কার্যসিদ্ধি করেছে সে। তবে আর একটা বিষয় মিস করছো তুমি। কি ব্যাপার? ছুরিটি বুকের একদম বাম দিকে হার্টের উপর একেবারে সোজাসুজি গাঁথা হয়েছে। অতঃপর এটা অনুমান করাই যায় যে আততায়ী অভিষেক বাবুর মতোই লম্বা। ঠিক বলেছ তো ভাই, এটা তো একেবারে খেয়াল করিনি। শুভদীপ কথাটা বলতে বলতেই দীপাঞ্জন ছুটে এলো বাইরে থেকে। তারপর শুভদীপের কানে কানে কি যেন একটা বলল। শুভদীপ সে কথা শুনে রীতিমতো চমকে উঠল, বলল, মাই গড, ওদের কাস্টাডিতে নিয়েছো? দীপাঞ্জন বলল, অলরেডি ডান স্যার, আপাতত দুজনকেই ইন্টারোগেশন রুমে বসিয়েছে। গুড, তুমি এবার এদিকটা দেখো, আমি থানায় গিয়ে ওদের একটু জেরা করে দেখি। আর হ্যাঁ, ফরেন্সিক টিমের কাজ হয়ে গেলে বডিটা পোস্টমর্টমে পাঠিয়ে তুমিও থানায় চলে এসো, কেমন? বলেই শুভদীপ তাকালো আমাদের দিকে, বলল, গগন বসাক আর মিসেস উত্তরা গুহ ভোরবেলায় শহর ছেড়ে পালানোর তালে ছিলেন, শিয়ালদা স্টেশনে ধরা পড়েছে। আমি থানায় যাচ্ছি ওদেরকে একটু ইন্টারোগেট করতে, তোরা যাবি? না থাক, ওটা তুমিই সামলাও, বুঝলে? আমায় জাস্ট আপডেট দিতে থেকো। বলেই সে হনহনিয়ে ওই হত্যাপুরী হতে প্রস্থান করল। খুনটা যে হবে সেটা ঋষিকেশ একেবারেই আশা করেনি। অবশ্য কোন বা প্রাণহানির কথা কেই বা আশা করে, কিন্তু এই গহনা চুরির রহস্যটা যে আচমকাই মার্ডার মিস্ট্রি হয়ে উঠবে সেটা বোধহয় ঋষিকেশ ভাবেনি। তাই বোধহয় খুনটা হওয়ার পর থেকেই ও কেমন যেন থম মেরে গেছে। গগন বসাকের পোড়ো বাড়ি থেকে ফেরার পর থেকেই ফোনে কাকে যেন ধরার চেষ্টা করছিল সে। শেষমেশ পেয়েও গেল। সঙ্গে সঙ্গে মোবাইল ফোনটা কানে লাগিয়ে বারান্দায় ছুটল। ফোনের অপর প্রান্তে যিনি রয়েছেন তার পরিচয় আমার কাছ থেকে গোপন করার কি দরকার তা আমার বোধগম্য হল না। তবে আমিও আর অতিরিক্ত কৌতূহল জাহির করে উকি ঝুঁকি মারার চেষ্টা করলাম না। তার ফোন আলাপ সাঙ্গ হওয়ার অপেক্ষা করতে লাগলাম নীরবে। প্রায় 15 মিনিট ফোনে কথা বলার পর বারান্দা থেকে বসার ঘরে এলেন গোয়েন্দা মশাই। আমি বললাম, কি ভাইয়া, এত গোপনীয়তা কিসের? হ্যাঁ? ঋষিকেশ মৃদু হেসে বলল, ক্রমশ প্রকাশ্য। ঋষিকেশের ঠোঁটে হাসি। বাবা, এটা বেশ পজিটিভ ব্যাপার একটা। বুঝলাম যে সে কোনো একটা আলোর উৎস দেখতে পেয়েছে। আমি জিজ্ঞেস করলাম, তা খোলসা করে বলা যাবে? বলবো, তবে আপাতত তোকে একটা কাজ করতে হবে। কি কাজ? মন্দির বাড়ির প্রাক্তন পুরোহিত জয়কৃষ্ণ মিত্রর বাড়ি মান্নাপাড়ার ভিতরে। প্রপার অ্যাড্রেসটা তোকে মেসেজ করছি। এখানে তোকে একবার যেতে হবে, আর সেখানে গিয়ে তার বাড়ির লোকেদের কয়েকটা প্রশ্ন করতে হবে তোকে। কি কি প্রশ্ন? সে সবই তোকে মেসেজে পাঠিয়ে দিচ্ছি, এক্ষুনি বেরিয়ে পড় তুই। কাজ মিটলে পৌরসভার অফিসের সামনে চলে আসিস, আমি সেখানেই তোর সঙ্গে দেখা করব। খামোখা পৌরসভার অফিসে যাবি কেন? দরকার আছে বলেই যাব, সব ঠিক মতো সময় মতো জানতে পারবি। এরপর আর কথা বাড়ালাম না, বেরিয়ে পড়লাম মান্না বাড়ির উদ্দেশ্যে। জয়কৃষ্ণ মিত্রের বাড়ির ঠিকানা এবং তার বাড়ির লোকেদের যা যা প্রশ্ন করতে হবে সবই ঋষিকেশ পাঠিয়ে দিয়েছিল মেসেজে। অতঃপর আমি একটি টোটো রিক্সা ভাড়া করে পৌঁছে গেলাম জয়কৃষ্ণবাবুর বাড়িতে। 1.25 কাঠা জমির ওপর তৈরি একতলা বাড়ির অবস্থা জীর্ণই বলা চলে। বাড়িটা আধ ভাঙা বেঁটে পাঁচিল দিয়ে ঘেরা।
বাড়িটার দেওয়ালের রং খসে গিয়ে ইট পাথরের ফোকলা দাঁত বেরিয়ে এসেছে। বাড়ির সামনে শান বাঁধানো অথচ শ্যাওলা পড়া উঠোন। উঠোনের দুই কোণে পোঁতা দুটো বাঁশে টান টান করে বাঁধা দড়িতে মলিন কিছু জামা কাপড় শুকোচ্ছে। উঠোনের একধারে ঢাকা দেওয়া পরিত্যক্ত কুয়োটাও আমার চোখ এড়ালো না। ওদের বাড়ির উঠোনে ঢুকে মনে হলো সময়টা যেন হঠাৎ করেই বহু বছর পিছিয়ে গেছে। বার কয়েক হাঁকডাক করতেই একজন ভদ্রলোক বেরিয়ে এলেন। তার পিছু পিছু এক মহিলা এবং একটি বছর 7-8 বাচ্চা ছেলেও বেরিয়ে এলো। ঋষিকেশের কথা মতোই নিজেকে পুলিশের লোক বলে পরিচয় দিতেই ওরা আমায় খাতির করে বাড়ির ভেতরে নিয়ে গিয়ে বসালো। আমি বিন্দুমাত্র সময় নষ্ট না করে কাজের কথা পারলাম। ঋষিকেশ মেসেজে আমাকে যা যা প্রশ্ন করতে বলেছিল সবগুলোই একে একে ওদের জিজ্ঞেস করলাম। ওরাও সব প্রশ্নেরই যথাসাধ্য উত্তর দিলেন। কথাবার্তা মিটতে মিটতে প্রায় বেলা গড়িয়ে এলো। আমি যখন ওদের বাড়ি থেকে বেরোলাম তখন ঘড়িতে সময় বেলা 1:30। আমি তড়িঘড়ি হেঁটে বড় রাস্তার ওপর উঠেই একটা ই-রিক্সা ভাড়া করলাম। আপাতত আমার গন্তব্য পৌরসভার অফিস। পৌরসভার সামনে পৌঁছে দেখি ঋষিকেশ রাস্তার ধারে একটা চায়ের দোকানে দাঁড়িয়ে বেশ রসিয়ে রসিয়ে চা খাচ্ছে। আমি সামনে গিয়ে দাঁড়াতেই দোকানদার আমাকেও 1 কাপ চা ধরিয়ে দিল। বুঝলাম অনেক দূর থেকেই বন্ধুবর আমাকে দেখতে পেয়েছেন, তাই এই প্রি অর্ডার। চায়ে চুমুক দিতে দিতেই ঋষিকেশ জিজ্ঞেস করল, যা যা জানতে বলেছিলাম সব জেনেছিস? আমিও যা যা জেনেছি সব পুঙ্খানুপুঙ্খ জানালাম গোয়েন্দাকে। সঙ্গে সঙ্গে তার ঠোঁটে একটা হাসি ফুটে উঠল। আমি বললাম, তা পৌরসভার কাজ মিটল? ঋষিকেশ ঘাড় নেড়ে ভ্রু নাচিয়ে যা বলল তা শুনে ইতিবাচক বলেই মনে হলো। এবার তাহলে কি করবি? ঋষিকেশ চোখ টিপে বলল, কাল নাটকের জবনিকা পতন। চিরাচরিত গোয়েন্দাদের মতো সকল সাসপেক্টদের এক জায়গায় বসিয়ে কিংবা দাঁড় করিয়ে ধাপে ধাপে রহস্যের জট ছাড়িয়ে কালপ্রিটকে শনাক্ত করাই ঋষিকেশের স্টাইল। এবং এই ব্যাপারে সে যে একটু ওল্ড স্কুল তা সে নিজেই স্বীকার করে। কিন্তু তাই বলে সে যে রহস্যের পর্দা ফাঁস করার জন্য সকলকে গগন বসাকের পোড়ো বাড়িতে ডেকে আনবে তেমনটা আমি কোশমিনকালেও ভাবিনি। যাই হোক, ঋষিকেশের এই অন্যায় আবদারের জেরে সকলেই আপাতত হাজির হয়েছি গগন বসাকের পোড়ো বাড়ির 1 তলার বসার ঘরে। বলা বাহুল্য, শুভদীপ ও দীপাঞ্জনও জনা কয়েক কনস্টেবলকে নিয়ে উপস্থিত হয়েছে সেখানে। সকলে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে রয়েছে ঋষিকেশের দিকে। ঘড়িতে সময় এখন সকাল 9:05। মন্দির বাড়ির পুজো শেষ করে ঠাকুরমশাই বাড়ি যাচ্ছিলেন। তাকেও বগল দাবা করে ঋষিকেশ এখানে নিয়ে এসেছে। ঋষিকেশ তীক্ষ্ণ চোখে সকলের দিকে তাকালো একবার, তারপর গলাটা বার দুয়েক খাকড়ে নিয়ে বলতে শুরু করলো, কেসটা যতদিন শুধুমাত্র একটা চুরির কেস ছিল ততদিন এই কেসের কোনো কুলকিনারাই আমি পাইনি, এবং যতদিন এগোচ্ছিল ততই মনে হচ্ছিল যে এটি বোধহয় আমার আনসলভড কেসের ছোট্ট লিস্টেই যুক্ত হতে চলেছে। আমি কেসটির সঙ্গে যুক্ত সকলের সঙ্গেই কথা বলি, জিজ্ঞাসাবাদ করি, কিন্তু কারোর কাছেই চুরিটি করার জন্য তেমন পোক্ত মোটিভ ছিল না, একমাত্র মিস্টার গগন বসাক ছাড়া। কথাটা বলেই সে শূন্য দৃষ্টিতে তাকায় সামনে দাঁড়িয়ে থাকা গগন বাবুর দিকে। তারপর আবার বলে, মোটিভ এবং সুযোগ দুটোই ছিল তার কাছে। টাকার দরকার যে তার ছিল সে কথা বোধহয় কারোরই অজানা নেই। আর তাছাড়া তাকে যেভাবে মন্দির কমিটি থেকে বহিষ্কার করা হয়েছিল তার প্রতিশোধ নিতেও তিনি কাজটা করতে পারেন। অতঃপর সন্দেহের তীর সবার প্রথম তার দিকেই যায়। কমিটির কেউ সে কথায় তেমন প্রতিবাদ করেনি, শুধুমাত্র মিসেস উত্তরা গুহ ছাড়া। কি তাই তো মিসেস গুহ? বলেই সে একটা শীতল দৃষ্টি নিক্ষেপ করে মিসেস গুহর দিকে। মিসেস গুহ ঋষিকেশের কথার কোনো জবাব দিলেন না। আঁচলে মুখ চেপে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠলেন। ঋষিকেশ ওর দিক থেকে মুখ ফিরিয়ে আবার সামনের দিকে তাকালো, বলল, তবে কি সত্যি অন্য কারোর মোটিভ ছিল না?
বলেই সে তাকালো দেবাশিস বাবুর দিকে। এই যে আমাদের দেবাশিস বাবুর ছেলে ব্যাঙ্গালোরের একটি নামকরা বেসরকারি কলেজে চান্স পেয়েছিল অ্যাডমিশনের, এবং ছেলের ফুডিং লজিং এর জন্য দরকার ছিল অনেক টাকা। বলেই এবার সে তাকালো ইন্দ্রনাথ বাবুর দিকে। এই যেমন আমাদের ইন্দ্রনাথ বাবু, তিনি তার কলেজ পড়ুয়া প্রেমিকার সঙ্গে প্রেম করেন, এই কারণেই তো তার ডিভোর্স হয়ে যায়। কিন্তু ইদানিং তার সেই প্রেমিকাই টাকার জন্য তাকে ব্ল্যাকমেল করছে, তাই তারও যে ইনস্ট্যান্ট টাকার দরকার, এই কথা আর আলাদা করে তো বলে দিতে হবে না। ঋষিকেশ একটানা বলে থামতেই দেখি ইন্দ্রনাথ বাবুর মুখ একেবারে শুকিয়ে আমসি হয়ে গেছে। ঋষিকেশ আবার বলল, এছাড়াও প্রয়াত অভিষেক বাবুর যে গগন বসাকের উপর রাগ ছিল এ কথাও সকলেই জানে, তাই গগন বসাককে ফাঁসানোর জন্য অভিষেক বাবুও এই চুরি করতে অথবা করাতেই পারেন। সুতরাং মোটিভ সকলেরই ছিল। তাহলে কি চোর এদের মধ্যেই কেউ, নাকি অন্য কেউ যার মোটিভ আরও দৃঢ়, আরও পোক্ত? ব্যাপারটা আমি ধরতেই পারতাম না যদি না কালপ্রিট এই মস্ত ভুলটা না করত। বলে সে দম নেওয়ার জন্য একটু থামল, তারপর আবার বলল, আগে হ্যাঁ, অভিষেক বাবুকে মার্ডারটাই ধীরে ধীরে আমার মুদিত নয়নজোড়া খুলে দিল। অভিষেক বাবুকে বুকে শুধুমাত্র একবার স্ট্যাব করে খুন করা হয়েছে, এবং প্রথম দিন তার মৃতদেহটা চেক করতে গিয়ে দেখি যে ছোড়াটি একেবারে সোজাসুজি বুকের ভিতরে ঢুকেছে। সুতরাং তাকে যে স্ট্যাব করেছে সেও যে অভিষেক বাবুর মতোই লম্বা চওড়া। কিন্তু খুনটা হলো কেন? আর খুনের সঙ্গে কি ওই মন্দিরের গয়না চুরির কোনো সম্পর্ক আছে? যদি থেকে থাকে তাহলে সেটা কি, এবং এই দুটি ঘটনা ঘটানোর পিছনের মোটিভটাই বা কি? বুঝলাম যে এই কেসের গোড়ায় পৌঁছতে হলে আমায় সময় খানিকটা পিছিয়ে যেতে হবে। আজ থেকে 20 বছর আগের ঘটনা। আজ যেখানে মন্দির বাড়ির মাঠ, এখানে তখন ছিল ওষুধ ব্যবসায়ী বিকাশ চৌধুরীর পৈতৃক বাড়ি এবং বাড়ি সংলগ্ন পৈতৃক জমি। কিন্তু হঠাৎ জাল ওষুধের কেসে ফেঁসে গিয়ে তার ওষুধের ব্যবসা লাটে ওঠে এবং তিনি সম্পূর্ণ দেউলিয়া হয়ে যান। তখন তিনি তার পাড়ার অন্যান্য সকল সম্ভ্রান্ত ব্যক্তিদের কাছে সাহায্য চান, কিন্তু কেউই তাকে সাহায্য করেননি। অবশ্য তিনি সবার কাছে সাহায্য আশাও করতেন না, শুধুমাত্র একজন ছাড়া, আর তিনি হলেন মিস্টার অভিষেক গুহর বাবা, মিস্টার অনন্তনাথ গুহ। বিকাশবাবু এবং অনন্তবাবু এককালে অন্তরঙ্গ বন্ধু ছিলেন, এবং অনন্তবাবু যখন নিজের স্পোর্টস গুডসের ব্যবসা শুরু করেন তখন বিকাশবাবুই তাকে বেশ কিছু টাকা ধার দিয়ে সাহায্য করেছিলেন। অথচ সেই বিকাশবাবুই যখন বিপদে পড়লেন তখন অনন্তবাবু তাঁর পাশে তো দাঁড়ালেনই না, উপরন্তু ছক কষে জলের দরে বিকাশবাবুদের বাড়ি সংলগ্ন জমিটি পাড়ার বাকি মাতব্বরদের সঙ্গী করে কিনে নিলেন। বন্ধুর এমন বিশ্বাসঘাতকতায় অন্তরে অন্তরে একেবারে ভেঙে গেলেন বিকাশবাবু। রাগে, দুঃখে, যন্ত্রণায় এই পাড়া ছেড়েছিলেন তিনি। তারপর যথারীতি আর ঘুরে দাঁড়াতে পারেননি বিকাশবাবু। বছর 3 পর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। তার স্ত্রী এবং একমাত্র ছেলের কি হলো, কোথায় গেল তারা, সে খোঁজ কেউ রাখল না। আর হ্যাঁ, এগুলো কোনোটাই কিন্তু আমার বানানো গল্প নয়। এই সমস্ত তথ্যই আমি জেনেছি মিসেস উত্তরা গুহর বাবা রথিকান্ত বিশ্বাসের কাছ থেকে। মেয়ের বিয়ের পর তিনি স্ত্রীকে নিয়ে হরিদ্বার চলে যান। এখন তিনি ওখানেই থাকেন। তার নাম্বার জোগাড় করে তার সঙ্গে কথা বলেই আমি এসব কথা জেনেছি। একটানা এতটা বলার পর একটু থামল ঋষিকেশ। মেঝেতে রাখা জলের বোতল তুলে কয়েক ঢোক জল খেয়ে সে আবার বলতে শুরু করলো, এবার আবার ব্যাক টু প্রেজেন্ট টাইম। তৎকালীন মাতব্বরদের জমানা শেষ। এখন সেই কমিটি সামলান তাঁদেরই সন্তান সন্ততিরা, এবং তারাই এতদিন পরে স্থির করলেন যে ওই ফাঁকা জমিতে একটা মন্দির বানানো হবে। ভাবনা মতোই কাজ হলো। মন্দির তৈরি হলো, পুজো আচ্চাও শুরু হলো। কিছুদিন বেশ ভালোই কাটলো সকলের। তারপর গগনবাবুর বেটিংয়ের নেশা মাথা চাড়া দিয়ে উঠল, এবং টাকা পয়সা খুইয়ে তিনি মন্দিরের গয়না সরিয়ে সেই গয়না বন্ধক রেখে গোল্ড লোন নিলেন। অতঃপর সেসব জানাজানি হলে তাকে কমিটি থেকে বহিষ্কার করা হলো।
বছর খানেক পর আবারও মন্দিরের গয়না চুরি হলো। আবারও সন্দেহের তীর গিয়ে পড়ল গগনবাবুর দিকে। অভিষেকবাবু তো তাকে প্রায় দোষী সাব্যস্ত করেই ফেলেছিলেন। যদিও তার অন্য কারণ ছিল, নিজের স্ত্রীর যদি অন্য পুরুষের প্রতি দুর্বলতা থাকে তখন কেই বা নিজেকে নিরপেক্ষ রাখতে পারে। কিন্তু গগন বসাকের সঙ্গে প্রথম দিন কথা বলেই আমি বুঝেছিলাম যে উনি চোর নন, এবং সেই ধারণা আরও পোক্ত হল অভিষেকবাবু খুন হওয়ার রাতে। আমি এবং আমার বন্ধু সেই রাতে গগনবাবুর পুরনো বাড়িতেই গা ঢাকা দিয়েছিলাম। আমার ধারণা যে সঠিক সেটা ওই পোড়ো বাড়িতে গগনবাবু এবং মিসেস গুহর কথোপকথন শুনে আমি বুঝতে পারি। সেই রাতে গগনবাবু এবং মিসেস গুহ ওই পোড়ো বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর আমরাও সেখান থেকে বেরিয়ে আসি। অথচ সেদিন যদি আরও কিছুটা সময় আমরা ওই বাড়িতে কাটাতাম তাহলে হয়তো অভিষেকবাবুর খুন হওয়াটা আটকানো যেত। ঋষিকেশের কথার মাঝেই দেবাশিসবাবু বললেন, কিন্তু সেই বিকাশ চৌধুরীর ঘটনার সঙ্গে এই খুনের কি সম্পর্ক? আছে আছে, সম্পর্ক আছে, এ কথাই তো বলছি, একটু ধৈর্য ধরে শুনুন। বলেই সে তাকালো শুভদীপের দিকে। গতকাল আমি শুভদীপকে সঙ্গে নিয়ে কর্পোরেশন অফিসে যাই। সেখানে বিকাশ চৌধুরীর বাড়ি এবং সেই জমির কাগজপত্র এবং রেকর্ডস চেক করি। সেখানেই আমরা বিকাশবাবুর এই ছবিটা পাই। বলেই পকেট থেকে মোবাইলটা বের করে একটা ছবি খুলে ঋষিকেশ সকলকে দেখায়। তারপর বলে, খুব মন দিয়ে ছবিটা দেখুন সকলে, চিনতে পারছেন? ঋষিকেশ এবার ছবিতে বিকাশবাবুর মুখমণ্ডলের নিচের অংশটুকু হাত চাপা দিয়ে বলল, এবার দেখুন তো চেনা যাচ্ছে কিনা। এবার ছবির দিকে তাকাতেই রীতিমতো চমকে উঠলাম আমি। আমার মতো চমকে উঠেছেন বাকিরাও। আর তখনই পুরোহিত শশীশেখর বন্দ্যোপাধ্যায় সদর দরজা লক্ষ্য করে ছুটলেন, কিন্তু মোক্ষম সময় ঋষিকেশের ল্যাং খেয়ে ছিটকে পড়লেন তিনি। ঋষিকেশ তার ফতুয়ার কলার ধরে টেনে তুলল ওকে। তারপর মুচকি হেসে বলল, এই হলেন বাদামতলা কালী মন্দিরের পুরোহিত শশীশেখর বন্দ্যোপাধ্যায় ওরফে মিস্টার তথাগত চৌধুরী, সন অফ মিস্টার বিকাশ চৌধুরী। বলেই পুরোহিত মশাইকে কনস্টেবলদের হাতে তুলে দিল ঋষিকেশ। তারপর আবার বলল, মন্দিরের গয়না চুরি করার পর গায়ে বেশ হাওয়া লাগিয়েই ঘুরছিল এই তথাগত চৌধুরী। কিন্তু ওই যে কথায় আছে অতি চালাকের গলায় দড়ি, এর সাথেও তেমনটাই ঘটল। চুরির মাল তো বেটা পাছাড়ও করতে পারেনি, লুকিয়ে রেখেছিল এই পোড়ো বাড়িতেই। ঋষিকেশের কথা শুনে আমি এবার অবাক হয়ে বললাম, তার মানে চুরি যাওয়া গহনা এই বাড়িতেই আছে? হ্যাঁ, তাই আছে। আর মাঝে মাঝেই রাত্রিবেলা লুকিয়ে তথাগত এসে ওগুলি দেখে যেত। সেদিনও এসেছিল এবং আমাদের সঙ্গেই ওই বাড়িতে ছিল। যখন সে দেখল যে মিসেস গুহ আর গগন বসাক ওখানে রয়েছেন, তখনই ওর মাথায় অভিষেকবাবুকে খুন করে গগনবাবু আর মিসেস গুহকে সেই খুনের দায় ফাঁসানোর বুদ্ধি খেলে যায়। গগনবাবু এবং মিসেস গুহ ওই বাড়ি থেকে বেরোনোর পর আমরাও সেখান থেকে চলে আসি। তখনই সে অভিষেকবাবুকে ফোন করে ওই পোড়ো বাড়িতে ডাকে, সম্ভবত মিসেস গুহ এবং গগনবাবুকে হাতে নাতে ধরিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে। তারপর যখন অভিষেকবাবু রাগের মাথায় নিরস্ত্র অবস্থায় এই পোড়ো বাড়ির অন্দরে এলেন, তখনই তাকে ছুরি মেরে নৃশংসভাবে হত্যা করে এই তথাগত চৌধুরী। ফিজিক্যালি অত ফিট মানুষটাও এই আকস্মিক আক্রমণের কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারলেন না। নীরবে ঢলে পড়লেন মৃত্যুর কোলে। তথাগতবাবু তীব্র গর্জন করে বললেন, চুরি করেছি সে না হয় আপনি প্রমাণ করবেন, কিন্তু খুন করেছি তা প্রমাণ করবেন কি করে? হ্যাঁ, খুন তো আপনি একটা করেননি তথাগতবাবু। বাদামতলা কালী মন্দিরের প্রাক্তন পুরোহিত জয়কৃষ্ণবাবুর মৃত্যুটা দুর্ঘটনা ছিল না। ওকে ঠান্ডা মাথায় প্ল্যান করে খুন করা হয়েছিল। পোস্টমর্টেমে ওনার স্টমাকে অ্যালকোহল পাওয়া গেছিল, অথচ উনি মদ খেতেন না, জীবনে কোনো দিন মদ খাননি। তার বাড়ির লোক এমনটাই জানিয়েছেন আমাদের। তাই মদ খেয়ে সাইকেল নিয়ে পুকুরে পড়ে যাওয়ার থিওরি এখানে খাটছে না। আপনি তো প্ল্যান করেই ওর সঙ্গে ভাব জমিয়েছিলেন, তারপর ওর থেকে পুজো আচ্চার খুঁটিনাটি সমস্ত শিখে নিয়েছিলেন। তারপর সুযোগ বুঝে ওকে রাস্তা থেকে সরিয়ে দিয়ে নিজে বাদামতলা কালী মন্দিরের পুরোহিতের জায়গা নিলেন, তাই তো? আপনি যতই গাল গল্প দিন না কেন, আমি যে খুন করেছি তার কোনো প্রমাণ আপনার কাছে নেই।
আচ্ছা মানলাম, তবে আপাতত ওই চুরি কেসেই না হয় শ্রীঘরে যান আপনি, বাকি প্রমাণ আমরা ঠিক জোগাড় করে নেব। বলেই হাতের একটা ইশারা করতেই কনস্টেবল দুজন তথাগত চৌধুরীকে ঠেলতে ঠেলতে বাইরে নিয়ে চলে গেল। ইন্দ্রনাথবাবু ঋষিকেশকে বললেন, কি সাংঘাতিক ব্যাপার। আচ্ছা, আপনার এই শশীশেখর তথাগতকে সন্দেহ হলো কেন? আগেই বলেছি, অভিষেকবাবুকে যে স্ট্যাব করেছে সে বেশ লম্বা এবং শক্তপোক্ত মানুষ, সে কথা তো আগেই বুঝেছিলাম। তখনই আমার মনে পড়ে যে মন্দিরের নতুন ঠাকুর মশাইয়েরও বেশ লম্বা চড়া গঠন, এবং তখনই মনে প্রথম খটকাটা লাগে। দীপাঞ্জন বলল, কিন্তু আপনি কি করে জানলেন স্যার যে এই বাড়িটাই সব ঘটনার কেন্দ্রবিন্দু এবং চুরি যাওয়া গহনাও এখানেই লোকানো আছে? এই বাড়িতে যে মাঝে মধ্যেই রাতের বেলায় নানান লোকজন যাওয়া আসা করে সে কথা জানতে পারি বিকু নামের একটি বাচ্চার থেকে। ওর মা কাছেই সান্নাল বাড়িতে হাউস হেল্পের কাজ করেন, আর সে মাঝে মাঝেই মায়ের চোখ এড়িয়ে চলে আসে এই বাড়িতে পেয়ারা পাড়তে। তারপর পেয়ারা খেতে লুকিয়ে ঘুরে বেড়ায় এই বাড়ির অন্দরে। ওর ভাগ্য ভালো যে ও কখনো তথাগতর চোখে পড়ে যায়নি, নইলে ওর যে কি অবস্থা হতো আমার ভাবতেও ভয় করছে। যাই হোক, ওই বিকুই আমায় জানায় যে একটা খুব লম্বা লোক নাকি মাঝে মধ্যেই এই বাড়িতে যাওয়া আসা করে। প্রথমে আমি ভেবেছিলাম হয়তো অভিষেকবাবু মিসেস গুহর উপর নজরদারি করতে এই বাড়িতে যাওয়া আসা করেন, কিন্তু পরে যখন সবটা জানলাম তখন বুঝলাম যে অভিষেকবাবু নন, এই পোড়ো বাড়িতে যে লম্বা লোক যাওয়া আসা করে সে এই তথাগতই। এবার একজন চোর কি কারণে একটি পরিত্যক্ত পোড়ো বাড়িতে বারবার যাতায়াত করে তা বুঝতে খুব একটা অসুবিধা হলো না, বাকিটা সহজেই অনুমান করতে পারলাম। কথা শেষ করে হাফ বোতল জল এক নিঃশ্বাসে শেষ করে ফেলল ঋষিকেশ। এতক্ষণে সবাই ঋষিকেশের প্রশংসায় পঞ্চমুখ। শুভদীপ বলে উঠল, অসাধারণ ভাই, তোর জন্যই আরো একটা কেস আমাদের সলভের খাতায় উঠল। দীপাঞ্জন বলল, স্যার, ফেলুদা ব্যোমকেশের পাশাপাশি তো আপনারও ফ্যান হয়ে গেলাম। দেবাশিস বাবু এগিয়ে এসে ঋষিকেশের হাত দুটো ধরলেন, বললেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ ঋষিকেশ বাবু। আপনার এই পরিশ্রম আমরা বৃথা যেতে দেব না। আপনার উপযুক্ত পারিশ্রমিক আমরা আপনাকে দেব। শুভেচ্ছা আদান প্রদানের পালা মিটতেই সারা বাড়ি জুড়ে চুরি যাওয়া গহনা খোঁজার জন্য খানা তল্লাশি শুরু হলো, এবং শেষমেশ দোতলার একটা ঘরের দেওয়ালের ফোঁকড়ের ভেতর সেই গহনা পাওয়া যায়। গহনা হাতে পেয়ে দেবাশিস বাবু সহ কমিটির সকলেই ভীষণ খুশি হলেন। সবশেষে আমরা যখন বাড়ি থেকে বেরিয়ে আসছি তখন আমাদের সামনে এসে দাঁড়ালেন গগনবাবু। বললেন, আজ আপনি না থাকলে চুরি না করেও আবারও সকলের কাছে চোর হয়ে যেতাম। অনেক অনেক ধন্যবাদ ঋষিকেশ বাবু, আপনি আমায় বাঁচালেন। ঋষিকেশ মৃদু হেসে বলল, উত্তরা দেবীর খেয়াল রাখবেন গগনবাবু, ভালো থাকবেন। আশা করছি আপনার জীবনে আবার সুখ স্বাচ্ছন্দ্য ফিরে আসবে। গগনবাবুকে সামনের দিনগুলোর জন্য শুভেচ্ছা জানিয়ে আমরা বেরিয়ে এলাম। বাড়ির বাইরে এসে জিজ্ঞেস করলাম, এবার কি করবি? কেস তো সলভ হলো, একটু সেলিব্রেট করলে কেমন হয়? কোথায় যাবি? বেহালায় শুনছি নতুন বারবিকিউ নেশনস খুলেছে, যাবি নাকি? বিকুকেও কি ডেকে নেব? ও না থাকলে তো এই কেস সলভই হতো না। উত্তম প্রস্তাব, তিনজনে মিলে বেশ কবজি ডুবিয়ে খাওয়া যাবে। আমি সঙ্গে সঙ্গে জিভের জলটুকু শুরুত করে টেনে নিয়ে ঋষিকেশের পিঠে চাপড় মেরে বললাম, বাহ 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 বাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। ঋষিকেশ আমার কথা শুনে হো হো করে হেসে উঠল।